আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিয়ে আসলাম তোমাদের জন্য মায়ের মৃত্যু গল্পের ৯ নাম্বার পর্ব। আর আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু ২ লক্ষের ফ্যামিলি পূরণের অনেক কাছাকাছি আছে। আর বেশি না, মাত্র ৮ থেকে ৯ হাজার সাবস্ক্রাইবার লাগে। তো তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো, আর ভিডিও দেখা হওয়ার পরে আবার চোরের মতো হারিয়ে যাও। তাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আশা করি ঈদের আগেই আমাদের ২ লক্ষের ফ্যামিলি কমপ্লিট হয়ে যাবে। তো আর দেরি না করে, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। বাসায় এসে দেখি আম্মু বসে বসে কান্না করছে। আমি বললাম, আম্মু তোমার কি হয়েছে, আর এভাবে বসে বসে কান্না করছো কেন? আম্মু আমাকে দেখে দৌড়ে জড়িয়ে ধরলো। আম্মু বলল, বাবা তোর কিছু হয় নাই তো? আমি বললাম, আরে না আম্মু, অযথা চিন্তা করছো কেন? মাহি বলল, ভাইয়া তুই ঠিক আছিস? আমি বললাম, দেখতেই তো পারছিস। আম্মু আর কোনো কথা না বলে সরাসরি আমাকে গোসলখানায় নিয়ে গেল। গোসল সেরে টেবিলে নিজের হাতে খাইয়ে দিতে লাগলো। বুঝে গেছি আম্মু আমাকে আবার ওই দিনের মতো মারবে, কিন্তু আজকে তো আমি কোনো অপরাধ করি নাই। মাহি তো পুরাই অবাক হয়ে আমাদের কাহিনী দেখছে। মাহি বলল, আম্মু তুমি কি করতে চাইছো বলো তো? আম্মু বলল, কোনো কথা বলবি না, চুপ করে দাঁড়িয়ে থাক। খাবার শেষ করে আম্মুকে আর বলতে হলো না। আমি শরীর থেকে টি শার্ট খুলে সোফার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার এই কাহিনী দেখে আম্মু হতবাক হয়ে গেছে। তাড়াতাড়ি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আমাকে তোর এত নিষ্ঠুর মনে হয়? আমি বললাম, না মানে সেই দিনও তো এভাবেই মেরেছ, তাই আমার ওইটাই মনে হলো। আম্মু বলল, আজকে থেকে তোর বাহিরে যাওয়া বন্ধ। আমি বললাম, মানে কি বলছো আম্মু? মাহি বলল, তুই যখন আম্মুকে ফোন করে বলেছিলি আজকে থেকে হয়তো আমার মুখ আর দেখতে পারবে না, তখন থেকেই আম্মু তোর জন্য বসে বসে কান্না করছে। আমি বললাম, ও এই ব্যাপার? আরে ওইটা তো আমাকে পরীক্ষা করার জন্য করেছে। তাছাড়া আম্মু একটা খুশির খবর কি জানো? আম্মু বলল, কি? আমি বললাম, আমি জিতে গেছি, আমরা পরীক্ষায় পাশ করেছি, আর কালকে থেকে আমাদের ডিউটি। আম্মু বলল, সত্যি? আমি বললাম, আম্মু। আম্মু বলল, আমি তো তোরে নিয়ে খুব ভয়ে ছিলাম, না জানি ওরা তোকে কি করে। আমার তোকে পাঠানো ভুল হয়েছে বাবা, আমাকে মাফ করে দিস। আমি বললাম, যা করেছো ভালোই করেছো। আম্মু বলল, ওখানে যাওয়ার পর কি কি হয়েছে বলতো আমাকে? আমি বললাম, থাক আম্মু, বললে তুমি কষ্ট পাবে। মাহি বলল, কি এমন হয়েছে যে বললে আম্মু কষ্ট পাবে? আমি বললাম, তাহলে শোন। একে একে সব বললাম। আম্মু বলল, তার মানে তোকে বিষও খাওয়ানো হয়েছে? আমি বললাম, তবে এখন ভালো লাগছে, কিন্তু একটা বিষয় খুব খারাপ লাগলো আম্মু, ম্যাম নাকি আর বিয়ে করবে না। মাহি বলল, আচ্ছা ভাইয়া বলতো, রিয়া ম্যামকে তোর পছন্দ হয়েছে? আমি নির্ভয়ে বললাম, পছন্দ তো হয়েছে, তবে কি করার, কাজ তো হবে না। আম্মু বলল, সত্যি বাবা, ওকে তোর পছন্দ হয়েছে? লজ্জা পেয়ে বললাম, আম্মু। মাহি বলল, কিন্তু হঠাৎই সিদ্ধান্ত নিল কেন? আমি বললাম, আমারও তো একই কথা। গাইস, তোমরা তো জানো আমার ক্যাশ প্রাইজ গিভওয়ে করার কথা ছিল, যেটা রোজার ব্যস্ততার কারণে করা হয়নি। আমি ইনশাল্লাহ ঈদের দিন গিভওয়েটা করব। তোমরা হয়তো ভাবছো আমি গিভওয়ে করার জন্য টাকা কোথায় পাবো। আমি 1x গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও তাহলে এখনই গুগলে 1x সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড রেদওয়ান8 ইউজ করো তাহলে তোমরা অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর 1x কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা রয়েছে। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। আম্মু বলল, আমি বলি কি, তুই চেষ্টা করে যা। আমি বললাম, এটা কিভাবে সম্ভব আম্মু? আম্মু বলল, চেষ্টা করলে সব সম্ভব হয়, এটা জানিস তুই? আমি বললাম, কিন্তু আম্মু, রিয়া ম্যামের সাথে আমি বাহিরে কথা বলতে পারবো না, উনি নিষেধ করেছে আমাকে। আম্মু বলল, আচ্ছা থাক বাবা, তোর উপর আমি এত জুলুম করতে চাই না। আমি বললাম, তবে আমার বউ যদি কেউ হয় সেটা রিয়া ম্যামই হবে। মাহি বলল, ভাইয়া তোরও কি আম্মুর মতো মাথা খারাপ হয়ে গেছে? আমি বললাম, এই প্রথম কাউকে আমার পছন্দ হয়েছে, তাকে কি এভাবে এত সহজে ছেড়ে দিব আমি? আম্মু বলল, এই না হয় আমার ছেলে, হঠাৎ বাবা কোথায় থেকে এসে বলল, কি নিয়ে কথা হচ্ছে তোমাদের? আমি বললাম, এই তো বাবা, এমনি বসে আছি। বাবা বলল, তো তোর কাজ কি আজকে শেষ নাকি? আমি বললাম, বাবা, আজকে আর কোনো কাজ নেই। বাবা বলল, তোকে আমি একটা কথা বলতে চেয়েছিলাম। আমি বললাম, বলো। বাবা বলল, আমার এক ছোটবেলার বন্ধু, আজকে ওর সাথে দেখা হয়েছে, ওর একটা মেয়ে আছে, আমার দেখে খুব পছন্দ হয়েছে, তাই যদি তোদের সময় হয় তাহলে দেখে আসবো। আমি বললাম, কিন্তু বাবা। আম্মু বলল, রনি, তোর বাবা তো তোর ভালোর জন্যই বলছে, তুই মেনে নে। আমি বললাম, ঠিক আছে বাবা। বাবা বলল, তাহলে একদিন সময় করে বলিস।
মেয়েটাকে আমরা সবাই দেখে আসব। এই বলে বাবা ভেতরে চলে গেল। আমি বললাম, আম্মু তোমার মাথা খারাপ হয়ে গেছে? বাবার পছন্দের মেয়েকে আমি কিভাবে বিয়ে করব? আম্মু বলল, তোর বাবা তোর কাছে জীবনে কিছু চেয়েছে বল? আমি বললাম না। মাহি বলল, তো এটাই, বাবার কথা তোর মানতে হবে। আমি বললাম, কিন্তু আম্মু ওই ম্যাম। আম্মু বলল, আমি বলেছি কিছু আসে যায় না, আমি তো এমনিই তোকে বললাম, তুই বাদ দে। আমি বললাম, কিন্তু আম্মু আমার যে ওকে খুব পছন্দ হয়েছে, আমি চেষ্টা তো করব ওকে পটানোর জন্য। মাহি বলল, আম্মুর সামনে কি সব কথা বলিস? তোর লজ্জা করে না? আমি বললাম, লজ্জা পেলে জীবনে আর বিয়ে করতে পারবো না। আম্মু একটা হাসি দিয়ে বলল, এখন আমার ছেলে দেখি সব বুঝে। আমি বললাম, এখন বাবার বিষয়টা একটু ম্যানেজ করে দাও না আম্মু। আম্মু বলল, মাহি কি করা যায় বলতো? মাহি বলল, এক কাজ করো আম্মু, আমরা এই বিয়েটা ভেঙে দেই। আম্মু বলল, তোর বাবাকে এখনো তোরা চিনিস নাই, উনি আবার যেটা বলে সেটাই করে ছাড়ে। আমি বললাম, তাহলে আম্মু এখন আমার কি হবে? সত্যি আম্মু, আমি মন থেকে রিয়াকে পছন্দ করে ফেলেছি। আম্মু বলল, দাঁড়া চিন্তা করতে দে। আমি বললাম, যাও, তোমাদের কিছু করতে হবে না, আমার বিয়ে আমি নিজেই ভাঙবো, তোমাদের আর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আম্মু বলল, আমি দেখি কিছু করতে পারি কিনা, এখন যা, তোর রুমে গিয়ে বিশ্রাম নে। আমি বললাম, ওকে আম্মু। রুমে গিয়ে শরীরটা বিছানার সাথে হেলান দিয়ে শুয়ে আছি, কিছুই ভালো লাগছে না। বাবা একটা নতুন টেনশন ঢুকিয়ে দিল ভেতরে। তবে যাই করি না কেন সব সাবধানে করতে হবে, কেউ যাতে জানতে না পারে। রাতে কিছুক্ষণ ফেসবুক চালিয়ে ঘুমিয়ে গেলাম, তবে হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল। কিন্তু এ কি, আমার হাত পা তো নাড়াতে পারছি না। তবে এই জায়গাটা আমার চেনা লাগছে না, কোথায় চলে আসলাম আমি? কিন্তু আমি তো ঘুমেছিলাম, এখানে তাহলে কিভাবে এসেছি? হঠাৎ রুমে বাতি জ্বলে গেল। কি রে, কি অবস্থা তোর? আরে এ তো দেখি ফাহিমের বোন। আমি বললাম, আমাকে এখানে কেন নিয়ে এসেছিস? ফাহিমের বোন বলল, তোকে এখানে আনতে খুব কষ্ট হয়েছে রে। আমি বললাম, আমার মাথায় আসছে না, ঘুমন্ত অবস্থায় আমাকে তুলে নিয়ে আসলো আর আমি কিছুই টের পেলাম না। ফাহিমের বোন বলল, অজ্ঞান করার ওষুধ দেওয়া হয়েছিল তোকে। আমি বললাম, আমাকে ছেড়ে দে, না হলে অনেক বড় ঝামেলায় পড়ে যাবি তুই। ফাহিমের বোন বলল, ও তাই নাকি, কি করবি আমার? আমি বললাম, মাঝরাতে আমার ঘুম ভাঙিয়ে বলিস কি করবি আমার? ফাহিমের বোন বলল, ওই যে বলেছিলাম না, আমি বেঁচে থাকতে তোর ঘুমের 12টা বাজিয়ে দেব। আমি বললাম, তাই নাকি, কিন্তু তোর ভাইয়ের মতো অবস্থা তোরও তো হতে পারে, একবার চিন্তা করে দেখ। ফাহিমের বোন বলল, ও তাই নাকি? আমার কাছে এসে আমার মুখের সামনে ওর মুখ রেখে বলল, কি করবি আমার? মারবি আমাকে? মারতো। আমি বললাম, দেখ, আমার কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে, সকালে আবার আমাকে ডিউটিতে যেতে হবে। এটা বলতেই ও আমাকে লাথি দিয়ে ফেলে দিল। আমি বললাম, আমি তোকে আমার বোনের মতোই দেখতাম, আর এরপরে যদি আমার সামনে পড়িস খবর করে দিব। ফাহিমের বোন বলল, তুই কথা বলবি না, তোর জন্য আমি সারা রাত ঘুমাতে পারি নাই, কিভাবে তোকে এখানে আনবো তাই চিন্তা করেছি। এখন আমি একটু ঘুমাতে যাব, সকালে তোর বিচার করব, এখন এভাবে ফ্লোরের উপর পড়ে থাক। আমি বললাম, তোরে তো আমি। ফাহিমের বোন বলল, সকালে দেখে নিব, তুই চিন্তা করিস না। বলতে বলতে ও দরজা বন্ধ করে চলে গেল। ইস, কি ঠান্ডা লাগছে, এখন এখান থেকে কিভাবে বের হব কিছুই তো মাথায় আসছে না। কালকেই প্রথম ডিউটি আমার, যেভাবেই হোক এখান থেকে আমাকে যেতে হবে। বাঁচার জন্য খুব চেষ্টা করছি, হাতগুলো মনে হয় লাল হয়ে গেছে। কিন্তু আবার রুমে দ্বিতীয়বারের মতো আলো জ্বলে উঠল। সামনে তাকিয়ে আমি হতবাক হয়ে গেলাম। আরে এ তো ফাহিমের বাবা আর ফাহিম। ফাহিম বলল, এত বাঁচার চেষ্টা করবি না, তুই চাইলেও এখান থেকে পালাতে পারবি না। আমি বললাম, আমার মনে হয় বহুদিন পর সাপ তার গর্ত থেকে বের হয়েছে। ফাহিম বলল, তোকে আমার সেই দিনই মেরে ফেলা উচিত ছিল। ফাহিমের বাবা বলল, তুই আমার ছেলের 2টা হাত কেটে দিয়েছিস, এরপরেও আমি তোকে কিছু করি নাই, কিন্তু আজকে তোকে আমি কুকুরের মতোই মারবো। আমি বললাম, চেষ্টা করে দেখতে পারিস। ফাহিমের বাবা বলল, সে দেখতে হবে না, আমি যা বলি এমনিই হয়ে যায়। কিন্তু একটা জিনিস বুঝলাম না, যে ছেলেটা কারোর সাথে উঁচু গলায় পর্যন্ত কথা বলতো না, সে কিভাবে পারলো আমার ছেলের হাত কেটে দিতে? আমি বললাম, আমি তো খারাপ পথে যেতে চাই নাই, কিন্তু তোদের মতো কিছু কুকুরের বাচ্চার জন্য যেতে হয়েছে। তবে কুকুরের ছেলে মেয়ে যে কুকুর হয় সেটা হয়তো তাদের না দেখলে বুঝতে পারতাম না। ফাহিমের বোন চোখ ডলতে ডলতে বলল, বাবা ও আমাদের কুকুর বলছে, একটু ভালো করে আদর করে দাও, আর কালকের পর থেকে আমি যেন ওকে আর পৃথিবীতে দেখতে না পাই। আমার খুব ঘুম পাচ্ছে, আমি এখন গেলাম বাবা। আমি বললাম, আরে যাবি কেন, আমাকে মারবি না? ফাহিমের বোন বলল, তোর কত দম আছে তা আজকে আমি পাল্লা দিয়ে ওজন করে দেখব। আমি বললাম, আমার বহুত দম আছে, তবে আমি যদি এখান থেকে যেতে পারি তোদের কাউকে ছাড়বো না, এটা মনে রাখিস। ফাহিমের বাবা বলল, কিন্তু তুই তো আজকে এখান থেকে যেতেই পারবি না। ফাহিম বলল, বাবা এত কথা কিসের, শালাকে মেরে দাও। আমি বললাম, তোকে আজকে আমি কুকুরের মতোই মারবো। ফাহিম বলল, তাই নাকি?
ফাহিমের বাবা তার হাতে থাকা লাঠিটা দিয়ে আমাকে মারতে লাগলো। মারতে মারতে উনি হাঁপিয়ে গেছে। হঠাৎ আমাকে মারা বন্ধ করে দিয়ে বলল, তোকে আমি এভাবে মারবো না। ফাহিম বলল, বাবা কি বলছো তুমি? ফাহিমের বাবা বলল, ওকে আমি এভাবে মারবো না। ওর মাকে আগে ওর সামনে মারবো, পরে ওকে। শুনেছি ওর মার নাকি বহুত তেজ। আমি বললাম, যদি দুনিয়াতে বাঁচার ইচ্ছা হয় তাহলে আমার আম্মুর নাম নিবি না, না হলে কিভাবে যে তোকে মারবো এটা তুই চিন্তাও করতে পারবি না। ফাহিম বলল, বাবা আর দ্বিতীয়বার এই ভুল করো না, ওকে মেরে ফেলো। ফাহিমের বাবা বলল, আরে তুই এত চিন্তা করিস না, তুই শুধু দেখবি ওদের পরিবারকে আমি কিভাবে মারি। আমি একটা হাসি দিয়ে বললাম, যদি পারিস করে দেখা। উনি একটা চাকু দিয়ে আমার হাত পায়ের বাঁধনগুলো অর্ধেক খুলে দিয়ে বললেন, যদি পারিস এখান থেকে পালিয়ে যা, না হলে এভাবেই মরবি তুই। আর তুই চাস না তোর সামনে তোর মাকে মারি? যদি তোর পরিবারের সবার মৃত্যু দেখতে চাস তাহলে এখান থেকে পালিয়ে যা। এই ফাহিম চল। আমি বললাম, আরে যা, আমিও দেখতে চাই তুই আমার কি করতে পারিস। কপাল দিয়ে রক্ত বের হয়ে মুখের কাছে চলে এসেছে। বাঁচার জন্য খুব চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। কখন যে এই অবস্থায় চোখ লেগে গেছে বলতে পারি না। যখন ঘুম ভাঙলো তখন দেখি অনেকটা সকাল হয়ে গেছে। এদিকে আমার হাতের বাঁধনগুলো অনেকটাই ঢিলে হয়ে গেছে। কিছুক্ষণ চেষ্টা করার পর সফল হলাম। তাড়াতাড়ি দৌড়ে বাসায় গেলাম। আম্মু আর আব্বু আমার এই অবস্থা দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। সময় বেশি নাই, আগে রিয়া ম্যামের বাসায় যেতে হবে। এমনভাবে পোশাক পরলাম যাতে দেখেও কেউ চিনতে না পারে, কারণ শরীরে মারার অনেক আঘাত আছে। দৌড়ে বাসা থেকে বের হলাম। আম্মু পেছন থেকে ডেকে বলল, তোর কি হয়েছে? আমি বললাম, বাসায় এসে বলবো আম্মু, এখন দেরি হয়ে যাচ্ছে। একটা রিক্সা নিয়ে চলে গেলাম। রিয়া ম্যামের বাসার সামনে নেমে রিক্সা ভাড়া মিটিয়ে ভেতরে ঢুকে দেখি ম্যাডামের বাবা দাঁড়িয়ে আছে। যাক বাবা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। উনি আমাকে দেখেই বললেন, এই ছেলে এইদিকে আসো। আমি ম্যামের বাবার সামনে গিয়ে বললাম, জি স্যার। স্যার বললেন, তোমাকে তো চিনতে পারলাম না, তাছাড়া আমার সিকিউরিটি গার্ড তোমাকে ভেতরে আসতে দিল কেন? আমি বললাম, আরে স্যার, আমাকে চিনতে পারলেন না, আমি রনি। উনি আমার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখলেন। স্যার বললেন, আমি তো মনে করেছি তুমি ভয় পেয়েছো, এরপরে মনে হয় আর আসবে না। আমি বললাম, কি বলেন স্যার, ভয় আর আমি? আমাকে দেখে আপনার মনে হয় আমি ভয় পেয়েছি? স্যার বললেন, আচ্ছা যাক, সেসব কথা বাদ দাও তো, এখন বলো প্রথম দিন এত দেরি করলে কেন? আমি বললাম, স্যার আমি দেরি করতে চাই নাই, কিন্তু আমার মাথা ব্যথা ছিল, একটু মিথ্যা বললাম। স্যার বললেন, প্রথম দিন দেরি করেছো তাই মাফ করলাম, দ্বিতীয়বার যেন এমন ভুল না হয়। আমি বললাম, না আর কখনো হবে না। এখন কি আমি যেতে পারি? স্যার বললেন, যাবে যাবে, তবে তোমাকে দেখে কেউ চিনতে পারবে না। হঠাৎ এই রূপ নিলে কেন? আমি বললাম, আমি শুধু ম্যামের বডিগার্ড হয়ে থাকতে চাই না, আমি ওনার পাশে একজন গোয়েন্দা হয়েও কাজ করব। এজন্য কেউ দেখে যেন আমাকে চিনতে না পারে, এজন্যই আমি এই পোশাক পরলাম। স্যার বললেন, তোমার কথা শুনে আমি সত্যি খুব খুশি হয়েছি। এমন বডিগার্ড থাকলে আমারও মনে হয় আমার মেয়ের কিছু হবে না। সকালে কিছু খেয়ে এসেছো? আমি বললাম, আপনি আর খাবারের কথা বলবেন না, ওই দিন আপনি আমাকে পরীক্ষা করতে বিষ খাইয়ে দিয়েছেন, এটা আমার সারা জীবন মনে থাকবে। স্যার বললেন, ও এজন্য আমার উপর রাগ করে আছো নাকি? সরি, এই একটু এমন পরীক্ষা করতে হয়, না হলে সবাইকে বিশ্বাস করে নিলে আমার মেয়ের কি হবে, একবার তুমি চিন্তা করেছো? আমি বললাম, স্যার একে তো দেরি করে এসেছি, আপনিও আমাকে আরো দেরি করিয়ে দিলেন, না জানি এখন আমাকে ম্যাম কি বলে, তবে এখন কি আমি যেতে পারি? স্যার বললেন, তাড়াতাড়ি যাও। আমি তাড়াতাড়ি উপরে রিয়া ম্যামের রুমের সামনে গিয়ে দেখি তাসলিমা ভেতরে দাঁড়িয়ে আছে, আর রিয়া ম্যাম কি যেন লিখছে। আমাকে একবার ভালো করে তাকিয়ে দেখলেন। ম্যাম বললেন, এই ছেলে যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়িয়ে থাকো, ভেতরে আসার দরকার নেই। আমি বললাম, কিন্তু ম্যাম। স্যার বললেন, বাবাকে বলো আমার নতুন বডিগার্ডের দরকার নেই। তবে তোমার কণ্ঠ এমন চেনা চেনা লাগছে কেন? আমি বললাম, ম্যাম আমি রনি, আর আমাকে চিনতে পারলেন না? ম্যাম বললেন, ও তুমি, ভেতরে আসো। আমি তো ভেবেছিলাম তুমি আর আসবে না, মনে করেছি বাবা আবার আমার জন্য নতুন বডিগার্ড পাঠিয়েছে। আমি বললাম, দেরি করার জন্য সরি ম্যাম। ম্যাম বললেন, এখন বলো দেরি কেন হয়েছে? আমি বললাম, এই একটু পারিবারিক সমস্যার কারণে দেরি হয়েছে। ম্যাম বললেন, কেন, তোমার মা কি তোমার জন্য বউ দেখছে নাকি? আমি বললাম, আপনি থাকতে আমি বিয়ে করতে যাব কেন? এটা বলতেই মুখে হাত দিলাম। ম্যাম বললেন, কি আর আমি থাকতে মানে? তোমার তো সাহস কম না? তাসলিমা তো চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। এই রে, কি বলতে কি বলে ফেলেছি। আমি বললাম, আরে ম্যাম আমি বলেছি যেখানে আপনি বিয়ে করবেন না সেখানে আপনার বডিগার্ড হয়ে আমি কিভাবে বিয়ে করব? আমি তো এটাই আপনাকে বোঝাতে চেয়েছি, কি জানি আপনি কি বুঝলেন। ম্যাম বলল, ও তাই বলো। আমি বললাম, তাসলিমা তোর খবর কি? তাসলিমা বলল, ম্যাম আমি একটু ওর সাথে বাহিরে কথা বলতে পারি? ম্যাম বলল, না, যা বলার এখানেই বলো।
তাসলিমা বলল, তুই স্যারকে ইনফরমেশন দিস না কেন? উনি কিন্তু খুব রেগে আছে, যে কোনো সময় তোকে ওই চাকরি থেকে বের করে দিতে পারে, এটা মাথায় রাখবি। আমি বললাম, তোর স্যারকে বলে দে আমি কারো হুকুম মেনে কাজ করতে পারি না, আমি যা করব সেটা আমার একার বিষয়, যদি এখানে আমাকে রাখে তো রাখবে, না হলে আমার থানাতেই ভালো। তাসলিমা বলল, হঠাৎ তোর কি হয়েছে? আমি বললাম, কিছু হয় নাই। ম্যাম বলল, তোমরা কি নিয়ে এভাবে ঝগড়া করছো? আমি বললাম, কিছু না ম্যাম, বাদ দেন। আজকে কি কোথাও বের হবেন নাকি? ম্যাম বলল, আজকে এক জায়গায় যাব, আমার এক বান্ধবীর বোনের বিয়ে। আমি বললাম, ম্যাম কখন বের হবেন? ম্যাম বলল, এই তো একটু পর, তবে তোমাকে দেখেই তো চেনা যায় না, কিন্তু তোমার মাস্কটা এমন লাল হয়ে গেছে কেন? মুখে হাত দিয়ে দেখি সত্যি মাস্কটা রক্তে ভিজে গেছে। আমি বললাম, ম্যাম ওয়াশরুমটা কোন দিকে? ম্যাম বলল, ওই যে ওই দিকে যাও। মুখে কিছুটা পানি দিয়ে ম্যামের কাছে আসলাম। ম্যাম বলল, চলো। ম্যামের পেছনে পেছনে নিচে নামলাম। রিয়ার বাবা বলল, রিয়া মা, তুই একটু গাড়ির সামনে দাঁড়া, আমার রনির সাথে কিছু কথা আছে। রিয়া বলল, আচ্ছা বাবা, তাড়াতাড়ি করো। এই একদিনে আমার নামটাও মুখস্থ করে নিল। স্যার বলল, এই ছেলে কি চিন্তা করো? আমি বললাম, চিন্তা করছি আবার আপনি কি আমার উপরে নতুন কোনো পরীক্ষায় অ্যাপ্লাই করবেন নাকি? স্যার বললেন, চুপ করো, দিব এক চর। আমি বললাম, আপনি কিছু বলবেন? স্যার বলল, এই নাও পিস্তল। আমি বললাম, কিন্তু আমার কাছে তো আছে স্যার। স্যার বলল, আরে ওইটা তো অফিসিয়াল, গুলি খরচ করলে সরকারকে হিসাব দিতে হবে, আর এইটা মনে করো আজকে থেকে তোমার নিজের। আমার মেয়েকে যে ছোঁয়ার চেষ্টা করবে সাথে সাথে ভরে দিবে, আর যত পারো গুলি খরচ করো, আমি কিছু বলবো না, তবে সেটা আমার মেয়ের জন্য। আমি পিস্তল নিয়ে বললাম, বুঝে গেছি স্যার, আর বলতে হবে না। স্যার বললেন, গুড, এখন যাও, আমার মেয়ে হয়তো দাঁড়িয়ে আছে। কি এক জ্বালায় পড়লাম, এর কথা শুনো ওর কথা শুনো, এজন্য এসব চাকরি আমি করতে চাই না। বাহিরে এসে দেখি ম্যাম গাড়িতে উঠে গেছে। তাসলিমা আমাকে ডাক দিয়ে বলল, তাড়াতাড়ি আয়, সবাই তোর জন্য অপেক্ষা করছে। আমি গিয়ে তাসলিমার সাথে পেছনে বসে গেলাম। তাসলিমা বলল, এই নে স্যারের সাথে কথা বল। আমি বললাম, দেখ, আমি এক কথা বারবার বলতে পারবো না, আর এখন উনি চাইলেও আমাকে এখান থেকে সরাতে পারবে না, কারণ সবাই এখন আমাকে বিশ্বাস করে। বলে দে তোর স্যারকে। তাসলিমা মুখটা কালো করে বলল, এত ওরা ভালো না। আমি বললাম, তা তুইও তো দেখি আমার উপরে রেগে গেলি, আমি আবার তোর কি এমন ক্ষতি করলাম? তাসলিমা বলল, আমি তোর উপর রাগ করব কেন? আচ্ছা বাদ দে, আমি স্যারকে বুঝিয়ে বলবো। এখন তোর ফোন নাম্বার দে, সকালে তোকে ফোন করতে গিয়েও করতে পারি নাই, কারণ তোর ফোন নাম্বার আমার কাছে নাই। আমি বললাম, ফোনটা আমার কাছে দে, আমি তুলে দেই। তাসলিমার ওয়ালপেপারে একটা ছেলের ছবি দেখে বললাম, ছেলেটা তো সুন্দর আছে। তাসলিমা বলল, তুই দেখে ফেলেছিস? আমি বললাম, যেভাবে সামনে রেখেছিস, শুধু আমি না, যে তোর ফোন নিবে সেও দেখতে পারবে। এখন বল, ছেলেটা কে? তাসলিমা বলল, আমার বয়ফ্রেন্ড। আমি বললাম, কেমন জানি চেনা চেনা লাগে। তাসলিমা বলল, সত্যি কথা বলতে ও আমাদের সিনিয়র স্যার। আমি বললাম, কি? তাসলিমা বলল, সত্যি। আমি বললাম, কিন্তু দেখে তো এমন লাগছে না। তাসলিমা বলল, অনেক আগের পিক এটা, তবে একটা কথা কি জানিস, এটা শুধু আমার ভালোবাসা। আমি বললাম, তোর ভালোবাসা মানে? তাসলিমা বলল, আরে আমি শুধু ওনাকে ভালোবাসি, কিন্তু ভয়ে বলতে পারি নাই, ওই যে একতরফা ভালোবাসা যাকে বলে। আমি বললাম, ও এই ব্যাপার, এই জন্যই আপনি আমার সাথে রাগ করলেন, এখন বুঝতে পেরেছি। তুই তো লাইনে আছিস, উনি শুনে ফেলবে না আমাদের কথা? তাসলিমা বলল, না, বন্ধ করা আছে। আমি বললাম, তবে ওনাকে আমার একটু ভিলেন টাইপের লাগে, কেমন জানি সবসময় অদ্ভুত আচরণ করে। তাসলিমা বলল, উনার নামে একদম উল্টাপাল্টা কথা বলবি না। আমি বললাম, এত ভালোবাসা ওনার জন্য, তো বলে দিস না কেন? তাসলিমা বলল, ভয় করে, এজন্য বলতে পারি না। আমি বললাম, তবে কেন জানি আমার মনে হচ্ছে এই ভালোবাসা তোদের সফল হবে না। তাসলিমা বলল, মজা করিস আমার সাথে? আমি বললাম, আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি, পরে আরেকদিন তোকে আমি বুঝিয়ে বলবো। এই ড্রাইভার আর কত দূর? ড্রাইভার বলল, এই তো স্যার, একটু সামনেই। আমি বললাম, তাসলিমা শোন, ম্যামের কাছে কাউকে ঘেঁষতেও দিবি না। তাসলিমা আমার দিকে তাকিয়ে দেখে বলল, এসব তোর আমাকে শিখাতে হবে না। গাড়ি থেকে নেমে ম্যামের গাড়ির দরজা খুলে দিলাম। উনি নেমে পড়লেন। ওনার আশেপাশে অনেক পুলিশ আছে, তবে আমি আর তাসলিমা ওনার দুই পাশে, ভাবতেও ভালো লাগছে। এমনভাবে ওনার পাশে দাঁড়িয়ে আছি, কেউ দেখলে এমনিই ভয় পাবেন। উনি উনার বান্ধবীর সাথে কথা বলছেন, আর আমরা পাশে দাঁড়িয়ে শুনছি। ম্যামের বান্ধবী বলল, কি রে রিয়া, এত দেরি করে আসলি কেন? সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করে আছি। ম্যাম বলল, আমি তো সেই কখন থেকে রেডি হয়ে বসেছিলাম, একজন সিকিউরিটি গার্ডের জন্য দেরি হয়েছে। আমি মনে মনে ভাবছি, এখন আমার উপর দোষ চাপিয়ে দিল। রিয়া ম্যাম আমাকে আর তাসলিমাকে ইশারা করে বলল, এই তোমরা একটু দূরে যাও, ওর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। আমি বললাম, সরি ম্যাম, আমি এখান থেকে যেতে পারবো, তবে তাসলিমা থাকবে, আর তাসলিমা ম্যামের উপর খেয়াল রাখবি। ম্যামের বান্ধবী বলল, না, এই মেয়েকেও যেতে হবে। আমি বললাম, ম্যামকে মারতে চান? ম্যামের বান্ধবী বলল, রিয়া ও কি তোর বডিগার্ড? রিয়া বলল,
ম্যামের বান্ধবী বলল, কি কথা বলে, আমি নাকি তোকে মারতে চাই। আমি বললাম, ম্যাম ওনার হাবভাব ভালো লাগছে না। ম্যামের বান্ধবী বলল, দেখ তোর বডিগার্ডকে এখান থেকে যেতে বল, না হলে আমি কিন্তু ওকে খুন করে ফেলবো। আমি পিস্তল বের করে বললাম, এটা তো ভালো করেই চিনেন। রিয়া ম্যাম একটা হাসি দিয়ে বলল, কি রে তুই কি আবার ভয় পেলি? মেয়েটা ভয় পেয়ে বলল, না না আমি আবার ভয় পাবো কেন? রিয়া ম্যাম বলল, বুঝে গেছি আর বলতে হবে না। শোন, ওদের কাজ আমাকে সুরক্ষা দেওয়া, তুই বললেও শুনবে না। রনি আর তাসলিমা একটু ওইদিকে যাও। আমি বললাম, কতটা সময় থাকবো ম্যাম? রিয়া ম্যাম বলল, এই তো 10 মিনিট। তাসলিমা বলল, যদি ম্যামের কিছু হয় না কি হবে জানেন? ম্যামের বান্ধবী বলল, এই রিয়া, এসব বডিগার্ড বদলানো যায় না, দেখে মনে হয় একদম নিষ্পাপ। আর ভেতরে? শুধু এটাই শুনে আমরা ম্যামের থেকে একটু দূরে চলে আসলাম। তাসলিমা বলল, রনি আজকে তো তুই একদম ফাটিয়ে দিয়েছিস। আমি বললাম, ম্যামের বডিগার্ড আমি, এটা মাথায় রাখতে হবে না? স্বরাষ্ট্রমন্ত্রী তিনি, কেমন যেন একটা ফিল কাজ করে, তাই না রে? তাসলিমা বলল, ঠিকই বলেছিস। শরীরে আলাদা একটা ভাব জমে গেছে। আমি একটা হাসি দিয়ে বললাম, তোর পেছনে তো এখন ছেলে লাইন লেগে থাকবে। তাসলিমা চুল ঠিক করতে করতে বলল, তাই তো, এটা তো আমি চিন্তাও করি নাই। হঠাৎ আবার তাসলিমার মুখ কালো হয়ে গেছে। আমি বললাম, কি হয়েছে, মুখ অন্ধকার হয়ে গেল কেন? তাসলিমা আস্তে করে বলল, স্যার বকা দিয়েছে। আমি বললাম, ধুর, এজন্যই আমি কারো কথা শুনে কাজ করতে চাই না। যখন যা বলবে সব শুনতে হবে, কাজ করারও তো একটা মজা আছে, তাই না? তাসলিমা বলল, উনি তোকে আজকের পর থেকে আর চাকরিতে রাখবে না বলেছে। আমি একটা হাসি দিয়ে বললাম, দেখা যাবে কে কাকে চাকরিতে রাখে। বিয়ের ঝামেলা মিটিয়ে গাড়ির কাছে গেলাম, কিন্তু অবাক করে দিয়ে ম্যাম সবাইকে চলে যেতে বলল। আমাকে আর তাসলিমাকে রেখে ড্রাইভারকেও বিদায় করে দিলেন। ম্যাম আমাদের গাড়িতে উঠতে বললেন। গাড়িতে ওঠার পর ম্যামকে ড্রাইভিং সিটে দেখে অবাক হয়ে গেছি। আমি বললাম, ম্যাম আপনি গাড়ি চালাতে পারেন? ম্যাম বলল, তোমার কি মনে হয়? আমি বললাম, আমার তো আপনাকে দেখে মনে হয় না যে আপনি গাড়ি চালাতে পারেন, কিন্তু আপনি কেন কষ্ট করতে যাবেন? যদি বলেন আমি চালাবো। ম্যাম বলল, তার আর দরকার নেই। তাসলিমা বলল, আমরা যাব কোথায় ম্যাম? ম্যাম বলল, এই তো আজকে একটু ঘুরতে যাব। তাসলিমা বলল, আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে এভাবে সাধারণভাবে ঘুরবেন? আমি বললাম, ঠিকই তো বলেছে ম্যাম। ম্যাম একটু চিন্তা করে দেখতেন যদি। ম্যাম বলল, আরে তোমরা চিন্তা করো না, আমি মুখে মাস্ক লাগিয়ে রাখবো, কেউ দেখেও চিনতে পারবে না। আমি বললাম, আপনি তো আপনার কথা বললেন, কিন্তু স্যার তো আমাকে ছাড়বে না। ম্যাম বলল, আরে বাবার কাছ থেকে অনুমতি নিয়েই তো বের হয়েছি। তাসলিমা বলল, আমার তো মনে হয় না ম্যাম। আমি বললাম, ঠিকই তো বলেছে তাসলিমা, আমারও তাই মনে হয়। আপনি মিথ্যা বলছেন, প্লিজ ম্যাম চলুন, পরে না জানি কোন ঝামেলায় পড়ে যাই। ম্যাম বলল, এই চুপ করো তো তোমরা, এত কথা বলো কেন? আর আমার বাবা বলেছে যেখানে রনির মতো একজন বডিগার্ড আছে সেখানে তোর কোনো ভয় নেই। আমি বললাম, বুঝে গেছি, আমাকে আর পাম দিতে হবে না, এখন চলুন। ম্যাম একটা পার্কের সামনে গাড়ি থামিয়ে বলল, এখানে নেমে পড়ো। গাড়ি থেকে নেমে ম্যামকে বললাম, ভালো করে নিজের খেয়াল রাখেন, যাতে দেখেও কেউ চিনতে না পারে। ম্যাম বলল, ওইদিকে চলো। আমি বললাম, পার্কের ভেতরে যাবেন না ম্যাম? ম্যাম বলল, না ফুচকা খেতে যাব। আমি বললাম, কিন্তু আমরা তো এসব খাই না। তাসলিমা বলল, তুই না খেলে সর। ম্যামের কথা শুনে তো জিভে জল এসে গেছে, তাড়াতাড়ি চলুন ম্যাম। আমি বললাম, দেখিস একদিন এই ফুচকায় আমি আগুন লাগিয়ে দিব। বুঝি না এইটার মাঝে কি এমন যে তোরা পেলি? ম্যাম বলল, রনি বেশি কথা বলো না, এখন চলো। আমি বললাম, ম্যাম একটা বিষয় চিন্তা করে দেখেছেন? ম্যাম বলল, কি? আমি বললাম, আজকে আপনার চেহারা যদি মানুষ দেখতে পেত, আমার তো মনে হয় আপনি এখান থেকে যেতে পারতেন না। ম্যাম বলল, মানুষের অনেক ভিড় লেগে যেত। ওরা দুইজন গিয়ে ফুচকা খেতে লাগলো, আমি এক সাইডে দাঁড়িয়ে আছি। তাসলিমা আমাকে ডাক দিয়ে বলল, খাবি? আমি বললাম, আমার খাওয়ার দরকার নেই, ম্যামকে যেন কেউ দেখতে না পারে সেদিকে খেয়াল রাখ। একটু পর একটা মেয়ে আমার সাইডে এসে দাঁড়ালো। বুঝলাম না এত জায়গা থাকতে আমার পাশেই কেন দাঁড়ালো। একটু বিরক্ত হয়ে বললাম, এই যে ম্যাডাম, ওইদিকে কত জায়গা আছে, আমার পাশে কেন দাঁড়ালেন? মেয়েটা চশমা ঠিক করতে করতে বলল, কেন, জায়গাটা কি তোমার যে এখানে দাঁড়াতে গেলে তোমার অনুমতি নেওয়া লাগবে? কোথায় থেকে যে এসব মেয়ে আসে বুঝি না। ফুচকা খাওয়ার সময়ও নাকি চশমা লাগিয়ে রাখা লাগে, এগুলো তো দেখছি জাতকানা। আমি একটু দূরে গিয়ে দাঁড়ালাম, আর দূর থেকে ম্যাম আর তাসলিমা আমার কাহিনী দেখছে। মেয়েটা আবার আমার কাছে এসে দাঁড়ালো। এখন বলেন, মেজাজ কি ঠিক থাকে? আমি বললাম, এই যে আপু, দেখতে শুনতে তো কম সুন্দর না, ওইদিকে দেখেন কত সিঙ্গেল ছেলে দাঁড়িয়ে আছে, ওদের কাছে গিয়ে দাঁড়ান, অনেক সম্মান পাবেন, আর সিঙ্গেল থাকলে ওরা মিঙ্গেল করে দিবে, আমার কাছ থেকে তবুও দূরে যান। মেয়েটা বলল, ভাইয়া একটা কথা বলার ছিল। কি ব্যাপার, হঠাৎ মেয়েটা এত ভদ্র হয়ে গেল কেন? আমি বললাম, ঠিক আছে, যা বলার তাড়াতাড়ি বলুন। মেয়েটা বলল, ভাইয়া আমার না খুব শখ আসল পিস্তল ধরার, এটা একটু ধরতে দিবেন? শুধু একটা পিক তুলবো। আমি বললাম, দেখেন আপু, আমি এখন ডিউটিতে আছি, দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না। মেয়েটা বলল, আপনি কি সরকারি চাকরি করেন?
এই মেয়ে তো দেখছি আমার মাথা খারাপ করে দিবে। আমি বললাম, আপু ওইদিকে একটা সেনাবাহিনীর ক্যাম্প আছে, ওখানে যান, ওরা সবাই সরকারি চাকরি করে, যা আবদার করবেন সব পূরণ করে দিবে। মেয়েটা বলল, না আমি ওখানে গিয়ে কি করব, আমি তো আপনার কাছে এসেছি। আমি ম্যামকে ইশারায় এখানে আসতে বললাম। উনি একটা হাসি দিয়ে আমার দিকে এগিয়ে আসলেন। ম্যাম বললেন, এই মেয়ে এখানে কি চাই? মেয়েটা বলল, তা আপনাকে আমি বলবো কেন? আমি বললাম, তোর তো সাহস কম না, ম্যামের সামনে বলিস তা আপনাকে বলবো কেন? ম্যাম বলল, আরে রনি চুপ করো। এই মেয়ে তুমি কি জানো ওর 2টা বউ আছে? আমি হতবাক হয়ে গেলাম ম্যামের কথা শুনে। তাই অদ্ভুত দৃষ্টিতে ম্যামের দিকে তাকিয়ে বললাম, কি? ম্যাম বলল, আরে কালকে একজনকে ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করেছো, মনে নাই? মেয়েটা মুখ কালো করে বলল, আপু মিথ্যা বলেন কেন? ম্যাম বলল, আরে যারা সরকারি চাকরি করে না, তুমি খোঁজ নিয়ে দেখো, ওদের পেছনে তো তোমার মতো অনেক মেয়ে লাইনে লেগে থাকে। এজন্য যাকে ওদের ভালো লাগে তাদের বিয়ে করে নেয়, একটা আর 2টা যাই হোক। এখন তুমিও যদি চাও আমি কথা বলে দেখতে পারি ওর মার সাথে। মেয়েটা বলল, আমি তো চেয়েছিলাম কোনো সরকারি চাকরিজীবী ছেলেকে বিয়ে করে লাইফ সেটেল করে নিব, কিন্তু আপনি আমাকে বাঁচিয়ে দিলেন। আমি বললাম, এই মেয়ে এত বকবক করিস না তো, যা এখান থেকে। ওর কাণ্ড দেখে আমার মেজাজ গরম হয়ে গেছে। মেয়েটা আমার দিকে মুখ বাঁকিয়ে বলল, আমাকে চিনিস তুই? আমি বললাম, তুই কি খান সাহেবের নাতি যে তোকে চিনতে হবে? যাবি এখান থেকে নাকি গুলি করব? মেয়েটা ভয়ে ভয়ে চলে গেল। আমি বললাম, ম্যাম আমি আগেই বলেছি এভাবে খোলামেলা আমাদের আসা উচিত হয় নাই। ম্যাম বলল, আমার তো ঘুরতে মন চাইছে, এজন্যই বের হয়েছি। চলো, আমার একটা প্রিয় জায়গা আছে, অনেকদিন সেখানে যাওয়া হয় না। আমি বললাম, পরে বাসায় যাবেন তো? ম্যাম বলল, তারপর আরেকটা জায়গায় যাব, আজকে শুধু ঘুরবো আর ঘুরবো। আমি বললাম, আমি এখন ওই স্যারকে ফোন করে বলছি, আপনি আমাকে ফাঁসাতে চান তাই না? ম্যাম বলল, আরে করো কি, বাবাকে কল করতে হবে না, এটাই শেষ, পরে বাসায় চলে যাব। আমি বললাম, সত্যি তো? ম্যাম বলল, আচ্ছা তাসলিমা, আমার সাথে ঘুরতে তোমার ভালো লাগছে না? তাসলিমা বলল, অবশ্যই ম্যাম, ভালো কেন লাগবে না, আপনার সাথে ঘুরতে গেলে তো ভাগ্য লাগে। ম্যাম বলল, তো তোমার ভালো লাগছে না কেন রনি? আমি বললাম, ম্যাম আপনি বর্তমানে দেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার যদি কিছু হয়ে যায় আপনার বাবা আমাকে ছাড়বে না, আর আমি চাই না আপনার কোনো ক্ষতি হয়ে যাক। রিয়া ম্যাম আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, আমি এটাই চিন্তা করি, যেখানে বাবা কাউকে বিশ্বাস করে না সেখানে বাবা তোমাকেই কেন এত সহজেই বিশ্বাস করে নিল। এখন আমি এটা বুঝতে পেরেছি। আচ্ছা চলো, আর কোনো কথা নয়, এমনেই দেরি হয়ে যাচ্ছে। ম্যাম আমাদের নিয়ে গেল একটা নদীর সামনে। আমরা ম্যামের সাথে গিয়ে নদীর সামনে বসলাম। তাসলিমা বলল, সত্যি ম্যাম, জায়গাটা অনেক সুন্দর, আপনার পছন্দের জায়গা বুঝি? ম্যাম বলল, আগে যখন আমার মন খারাপ হয়ে যেত তখন এখানে আসতাম, কিন্তু আমি মন্ত্রী পদে আসার পর বাবা আমাকে একা একা বের হতে দেয় না, তাই আজকে তোমাদের সাথে আসলাম। আমি বসে বসে ওদের কথা শুনছি। হঠাৎ তাসলিমা একটা প্রশ্ন করলো, আচ্ছা ম্যাম, আমরা আজকে মাত্র জয়েন করেছি, এর মাঝে আমাদের এত বিশ্বাস করে কিভাবে আমাদের সাথে আসলেন? ভয় করে না আপনাকে যদি আমরা মেরে ফেলি? ম্যাম বলল, তোমাকে দেখে এমন মনে হয় না, আমি মানুষের চোখ দেখলেই বলতে পারি, আমি জানি আমার সাথে কে কি করতে চায়, আগে থেকেই সবকিছুর খবর আমার কাছে থাকে। আমি বললাম, আমার সম্পর্কে কিছু বলবেন না ম্যাম? ম্যাম বলল, তোমার সম্পর্কে কিছু বলবো না, শুধু এটাই জানি যার মা এত ভালো তার সন্তান তো কোনো কথাই নাই। আমি বললাম, অনেক অনেক ধন্যবাদ ম্যাম। রিয়া ম্যাম হঠাৎ উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। ম্যাম বলল, সূর্যটাকে একা একা লাগছে তাই না? যদি ওর পাশে কেউ থাকতো তাহলে আরো সুন্দর লাগতো। আমি বললাম, ঠিক বলছেন ম্যাম, বাস্তবে কেউ একা একা থাকতে পারে না, সেটা মানুষ হোক বা অন্য কিছু। তাসলিমা বলল, তবে মাঝে মাঝে সূর্যের মতো হয়ে উপর থেকে প্রিয়জনকে দেখার মজাই আলাদা। আমি বললাম, হঠাৎ করে কবি হয়ে গেলি কেন? আমি বললাম, সূর্যটা কি সুন্দর তাই না ম্যাম? উপর থেকে হয়তো প্রিয়জনকে রোদ্রের আলো দিয়ে বাঁচিয়ে রাখছে, ও চায় ওর প্রিয়জন ভালো থাকুক, ও দূর থেকে ওর প্রিয়জনকে সুখী দেখতে চায়, আর ভেতরে ভেতরে বেচারা জ্বলে পুড়ে মরছে, না কিছু বলতে পারছে না কিছু করতে পারছে। আমারও একই অবস্থা ওর মতোই, আমি শুধু প্রিয়জনকে দূর থেকে দেখেই যাচ্ছি, না কিছু বলতে পারছি না ওর কাছে যেতে পারছি। শুধু সূর্য মামার মতো আমি ওকে আলো দেই, কিন্তু এটা যে সূর্য মামার আলো ও বুঝে না ম্যাম। এটা বলতেই দেখি তাসলিমার চোখ থেকে পানি পড়বে পড়বে অবস্থা। ম্যাম আর আমি এটা দেখে অবাক হয়ে তাসলিমার দিকে তাকিয়ে আছি। ম্যাম বলল, তাসলিমা, আমি কি কোনো ভুল করেছি তোমার সাথে? সেই দিন বলেছি যারা আমার সাথে কাজ করে তারা কখনোই বিয়ে করতে পারবে না। দেখো, এটা আমি এমনিই মজা করে বলেছি, কিছু মনে করো না। তাসলিমা বলল, যেখানে প্রিয়জন আমাকে বুঝতে পারে না সেখানে কাকে কি বলবো ম্যাম? ম্যাম বলল, কাউকে যদি ভালোবেসে থাকো তাহলে সরাসরি বলে দাও, আমি ওকে সারা জীবন সূর্য মামার মতো আলো দিয়ে যাব। ম্যাম বলল, এভাবে একা একা থাকা যায় না, বাস্তবে কেউই একা থাকতে পারে না।
তাসলিমা বলল, আপনি তাহলে কিভাবে থাকেন? আমিও অবশ্যই পারবো। আমি বললাম, সত্যি ম্যাম, আপনি যদি বিয়ে টিয়ে না করেন আমরাও সারা জীবন সিঙ্গেল থাকবো। একটু ডায়লগ মারলাম আর কি। ম্যাম আবার আকাশের দিকে তাকিয়ে আছে, তবে এবার একটু আলাদাভাবে ম্যাম তাকিয়ে আছে। ওনার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। আমাদের তো বলার মতো কোনো ভাষা নেই। ম্যাম আজকে কান্না করছে। আমি বললাম, কি হয়েছে ম্যাম, আপনি এভাবে কান্না করছেন কেন? ম্যাম বলল, কিছু কিছু দুঃখ শুধু এভাবেই পানির সাথে উড়িয়ে দিতে হয়। হয়তো এগুলো কাউকে বলা যায় না, এগুলো শুধু সারা জীবন বুকের মাঝে আগলে নিয়ে বাঁচতে হয়। এটা বলেই ম্যাম চোখের পানি মুছলেন। তাসলিমা বলল, ম্যাম কেউ কি আপনাকে কিছু বলেছে? যদি বলে থাকে আমাদের বলেন, ওর মাথা কেটে আপনার হাতে ধরিয়ে দিব। ম্যাম বলল, আমাকে একটা প্রমিস করো, তোমরা দুইজন আমাকে কখনো ধোকা দিবে না। আমি বললাম, জীবন থাকতে কখনো না ম্যাম, যতদিন আমরা আপনার পাশে আছি কিছুই হতে দিব না আপনার। তাসলিমা বলল, হুম ম্যাম, আমাদের বিশ্বাস করতে পারেন। ম্যাম বলল, আজকে আমি খুব খুশি। অনেকদিন পর বন্দি জীবন থেকে একটু হলেও মুক্তি পেলাম মনে হচ্ছে। হঠাৎ পেছন থেকে কে জানি বলল, এই ছেলে মেয়েরা তোমরা এখানে কি করো? পেছনে তাকিয়ে দেখি, আরে এটা তো আমার আম্মু। আম্মু আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। সবাই এটা দেখে হয়তো অবাক হয়েছে, তবে রিয়া ম্যামের মুখে কোনো রিয়াকশন নেই, কারণ ম্যাম সব জানে। আমি বললাম, আম্মু কি করছো তুমি? আমাকে ছাড়ো। আশেপাশে সবাই কেমনভাবে তাকিয়ে আছে দেখেছো? আম্মু বলল, আমি আমার ছেলেকে জড়িয়ে ধরেছি। এখানে কার কি? আমি আম্মুকে ছাড়িয়ে বললাম, কি হয়েছে বলো তো, হঠাৎ এমন দরদ কেন? আম্মু বলল, তোর কিছু হয় নাই তো আবার? আমি বললাম, আরে আমার আবার কি হবে? এখন বলো তুমি এখানে কেন? আম্মু বলল, তোকে সেই সকাল থেকে খুঁজতে খুঁজতে এখানে। আমি বললাম, কেন, আমাকে ফোন দিতা, তাহলেই তো হতো। আম্মু বলল, তোর ফোন বন্ধ বলছে। পকেট থেকে ফোনটা নিয়ে দেখি সত্যি বন্ধ, মনে হয় চার্জ নাই। আমি বললাম, আচ্ছা এখন বলো কেন তুমি আমাকে খুঁজতেছো? আম্মু বলল, থাক, তোর এসব শোনা লাগবে না, বাদ দে। আমি বললাম, না বলো কি হয়েছে? আম্মু আমার কানের কাছে এসে বলল, ফাহিমের বাবা ফোন করে বলেছে ছেলেকে খুঁজে পেয়েছেন তো, নাকি একটু পর লাশ নিতে আমার বাড়িতে আসবেন। এখনো সময় আছে, ছেলেকে খুঁজে বের করুন, নাকি আমার সাহায্য লাগবে? লাগলে বলবেন। আমি বললাম, আম্মু তুমিও না, কে কি না কি বলেছে তাই বলে তুমিও তা শুনবা? আরে ওদের কাজ তো মানুষের পেছনে পড়ে থাকা। আম্মু বলল, সবই তো বুঝলাম, কিন্তু তুই এখানে কেন? আর এই মেয়েরা কারা? আমি বললাম, আম্মু আমি এখন ডিউটিতে আছি, বিরক্ত করো না তো, যাও। আম্মু বলল, এটা তোর ডিউটি? ম্যাম বলল, ভালো আছেন ম্যাডাম? আম্মু বলল, তুমি কে, আর আমার ছেলের সাথে কি করো? তোমাকে তো চিনলাম না। আমি আম্মুর কানের কাছে গিয়ে বললাম, কাকে কি বলছো? জানো তুমি, উনি আমাদের রিয়া ম্যাম, মানে স্বরাষ্ট্রমন্ত্রী। আম্মু বলল, কি? আমি বললাম, হুম। আম্মু বলল, বিশ্বাস হচ্ছে না। আমি বললাম, আরে আম্মু এই মেয়েটাও আমার সাথে ডিউটিতে আছে, এখন বুঝেছো? আম্মু বলল, ভালো আছেন ম্যাম? রিয়া ম্যাডাম বলল, আরে আরে কি বলেন, আমাকে ম্যাম বলবেন না। আম্মু বলল, আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে ম্যাম না বললে আপনার সম্মান থাকবে না। রিয়া বলল, আরে এসব কথা বাদ দেন, আমি আপনার মেয়ের মতোই, তাই আমার নাম ধরে ডাকবেন। আম্মু বলল, আপনি এত ক্ষমতাশালী একজন মানুষ। রিয়া বলল, আপনিও তো কম না, আপনারও তো আমার থেকে উপরের লেভেলের মানুষের সাথে ওঠা বসা, সো আমাকে নাম ধরেই ডাকবেন। আম্মু একটা হাসি দিয়ে বলল, সে না হয় ডাকবো, কিন্তু হঠাৎ এই সাধারণ পরিবেশে? রিয়া ম্যাম বলল, মানুষের ভিড়ে থাকতে থাকতে আর ভালো লাগে না, তাই ভাবলাম একা একটু বের হই। আম্মু বলল, এত বেশি এখানে থাকবেন না, তাড়াতাড়ি চলে যান। রিয়া ম্যাম বলল, আপনিও দেখি আপনার ছেলের মতোই কথা বলেন। আম্মু বলল, আমার ছেলে পারবে তো আপনাকে রক্ষা করতে, কারণ এর আগে ও কারো বডিগার্ড হয় নাই, আর ও কারো হুকুম মেনে কাজ করতে চায় না, এই একটাই সমস্যা। আমি বললাম, আম্মু তুমি কি যাবে? যাও তো থানায়, তোমার কি কোনো কাজ নাই? সরকার কি ঘোরাফেরা করতে টাকা দেয় তোমাকে? আম্মু বলল, বাড়িতে আয়, পিঠের চামড়া তুলে নিব তোর। ম্যাম একটা হাসি দিয়ে বলল, মা ছেলের মাঝে তো দেখি খুব মিল। আম্মু বলল, আমার একটাই ছেলে, খুব আদরের, খুব ভালোবাসি আমি ওকে। আমি বললাম, আম্মু? আম্মু বলল, আরে যাবো যাবো, তোর ম্যাডামকে তো আর খেয়ে ফেলছি না। ম্যাম বলল, রনি তুমি একটু চুপ থাকতে পারো না তো, আপনি একদিন আমাদের বাসায় আসবেন। আম্মু বলল, তেমন সময় পাই না, তবে তুমি একদিন সময় করে আমাদের বাসায় যাবে, ঘরটা আলোকিত হয়ে যাবে। রিয়া বলল, এভাবে এত সম্মান দিয়ে বলবেন না। আমি বললাম, যান শুধু একবার, আম্মু আপনাকে আর আসতে দিবে না, আমাদের বাসায় ধরে রেখে দিবে আমার বউ করে। লাস্ট লাইনটা একটু আসতে বললাম, শুনলে আমার অবস্থা শেষ। আম্মু বলল, দিমু এক চর, শুধু উল্টাপাল্টা কথা। আমি বললাম, আমি বললেই তো উল্টাপাল্টা, তাই না? তাসলিমা বলল, রনি এটা কি তোর মা? আমি বললাম, তাসলিমা বলল, ভালো আছেন আন্টি? আম্মু বলল, এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা তোরা থাক, আমি এখন যাই,
এমনি অনেক দেরি হয়ে গেছে আমার। ম্যাম বলল আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আম্মু বলল আমিও ভাবতে পারি নাই আপনার সাথে এভাবে আমার দেখা হবে। আচ্ছা ভালো থাকবেন। আর রনি ওনাকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যা। আমি বললাম আম্মু, আর আমাকে নিয়ে এত চিন্তা করবে না। আম্মু চলে যাওয়ার পর ম্যাম আমার দিকে তাকিয়ে বললেন, তোমার মা তোমাকে খুব ভালোবাসে তাই না? আমি বললাম কি বলবো ম্যাম, অনেক অনেক ভালোবাসে আমার আম্মু, যা কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। রিয়া ম্যাম বলল তোমার মায়ের ভালোবাসা দেখে আমার আম্মুর কথা মনে পড়ে গেল। তাসলিমা বলল কেন ম্যাম, আপনার মা কোথায়? ম্যাম বলল আমার আম্মু দেশের বাইরে থাকে। আমি বললাম কেন ম্যাম, আপনাদের তো এত এত টাকা। ম্যাম বলল এই প্রশ্ন আর করিও না, এগুলো লুকোনোই থাক। আমি বললাম আপনার ইচ্ছা, তো এখন চলেন ম্যাম। ম্যাম বলল চলো, আর এখানে থাকা যাবে না। তাসলিমা বলল আমরা গাড়ির দিকে যেতে লাগলাম। হঠাৎ ম্যাম দাঁড়িয়ে বললেন দাঁড়াও তোমরা। আমি বললাম এখন আবার কি হয়েছে ম্যাম? ম্যাম বলল আজকে আমরা হেঁটে যাব, অনেক দিন হলো হাঁটা হয় না। আমি বললাম আপনার মাথা খারাপ হয়েছে, আপনি হেঁটে যাবেন? আপনার বাবা যদি এই কথা শুনতে পারে আমাকে তো শেষ করে দিবে। ম্যাম বলল আরে বাবা চিন্তা করতে হবে না তোমাকে, এসব আমি দেখে নিব, এখন চলো তো। তাসলিমা বলল সত্যি হেঁটে যাবেন আপনি? ম্যাম বলল চলো, অনেক দিন হলো হাঁটা হয় না। আমি বললাম কি যে পাগলামো শুরু করলেন না আপনি, মাঝে মাঝে আমি বুঝি না। আচ্ছা আপনারা যান, আমি গাড়িটা নিয়ে আসছি। ম্যাম বলল না তোমার এখানে থাকা লাগবে না, আমি ড্রাইভারকে বলে গাড়িটা এখান থেকে নিয়ে নিব, এখন তুমি চলো। আমি বললাম চলেন। ম্যামের সাথে হাঁটতে লাগলাম, ফোনটা হাতে নিয়ে অন করলাম, দেখি অল্প একটু চার্জ আছে। হঠাৎ দেখি কে জানি কল করেছে। রিসিভ করে বললাম কে বলছেন, কিন্তু ওই পাশ থেকে কোনো আওয়াজ আসছে না। ধুর বাবা, কে যে ফালতু ফোন করে ডিস্টার্ব করে বুঝি না। ফোনে কথা বলার কারণে ম্যামের পেছনে চলে আসলাম। রিয়া ম্যাম আর তাসলিমা সামনে হাঁটছে, আর আমি একটু পেছনে পেছনে হাঁটছি। ম্যামের পায়ে ছিল হিল জুতা পরানো। হঠাৎ দেখি কিসের সাথে লেগে ম্যাম পা মুচড়ে পড়ে যাচ্ছে। আমি পেছনে থাকার কারণে তাড়াতাড়ি গিয়ে ম্যামকে পেছন থেকে ধরে ফেললাম, যার কারণে ম্যাম নিচে পড়ে নাই। তবে আমাকে অবাক করে দিয়ে ম্যাম তাড়াতাড়ি আমার থেকে নিজেকে ছাড়িয়ে সামনে একজন লোক ফুচকা বিক্রি করছিল, ওখানে দৌড়ে গিয়ে একটা ফল কাটার চাকু এনে আমার হাত ধরেই হাতের তালুর মাঝে টান মারলো। আমি একটা চিৎকার দিয়ে বললাম ম্যাম আপনি এটা কি করলেন? রাগে ম্যামের মুখটা টমেটোর মতো হয়ে গেছে। উনি আমার গালে ঠাস করে একটা চড় দিয়ে বলল তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? চড়টা খেয়ে আমি পুরাই ব্যাকেল হয়ে গেছি, আমার হাত দিয়ে রক্তের ছড়াছড়ি হয়ে যাচ্ছে। ম্যাম মুখ থেকে মাস্ক টান দিয়ে খুলে জোরে চিৎকার দিয়ে বলল 2 টাকার বডিগার্ড হয়ে আমার গায়ে টাচ করেছিস, এ বলে লাথি দিয়ে আমাকে দূরে ফেলে দিল। আশেপাশে কিছুক্ষণের ভেতরে মানুষের ভিড় জমে গেছে। ম্যাম চিৎকার দিয়ে বলল আমার পানি লাগবে। পাশ থেকে কে জানি এক বালতি পানি এনে ম্যামকে দিল। ম্যাম পানিটা নিজের শরীরে মেরে দিল, যার কারণে ওনার পুরো শরীরটা ভিজে গেছে। আমি এখনো মাটিতে পড়ে আছি, এখনো আমি কিছুই বুঝে উঠতে পারলাম না আমার সাথে এসব কি হচ্ছে। আরে আমি তো ম্যামকে বাঁচানোর জন্য শরীরে হাত দিয়েছি, এজন্য? ম্যাম দৌড়ে এসে আমাকে মাটি থেকে তুলে ইচ্ছে মতো মারতে লাগলো। কিছুক্ষণের ভেতরে মিডিয়া চলে এসেছে। সাংবাদিকের সামনে ম্যাম পায়ের জুতা খুলে আমাকে মারতে লাগলো, শুধু বলছে আমার শরীরে হাত দিস, তোর তো সাহস কম না, আজকে আমি তোকে এই দুনিয়াতেই রাখবো না। হিলের জুতা থাকার কারণে প্রত্যেকটা আঘাতে আমার গাল ফেটে রক্ত পড়ছে, আমি কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলেছি। পাশ থেকে এক মেয়ে সাংবাদিক বলল ম্যাম ছেলেটাকে ছেড়ে দেন, ও মারা যাবে। হাত থেকে প্রায় অনেকটাই রক্ত পড়ছে, আর মুখ পুরোটাই রক্তে লাল হয়ে গেছে। ম্যাম বলল ওকে আমি না মেরে শান্ত হব না। 2 টাকার বডিগার্ড আমাকে ধরার সাহস কিভাবে পায়? ঘটনা খারাপের দিকে যাচ্ছে, তাই তাসলিমা এসে ম্যামকে ধরে ফেলে। তাসলিমা বলল রনি এখান থেকে চলে যা, না হলে ওনার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। মানুষ জ্ঞানশূন্য হলে সেই অবস্থায় কি কিছু করতে পারে? আমারও ঠিক এমনই অবস্থা হয়েছে, আমি প্রায় জ্ঞানশূন্য হয়ে গেছি, কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। ওখানে বাঁচানোটাই মনে হয় আমার সব থেকে বড় ভুল ছিল। তবে এখন শুধু এইটুকুই বুঝতে পেরেছি, আমি এখানে থাকলে বাঁচতে পারবো না, এখান থেকে আমাকে পালাতে হবে। সাংবাদিকদের ঠেলে বের হলাম। পেছন থেকে ম্যাম চিৎকার দিয়ে বলছে তাসলিমা আমাকে ছাড়, আমি ওকে না মেরে শান্ত হব না। আজ পর্যন্ত আমার গায়ে কেউ একটু ছুঁয়েও দেখে নাই, আমি তোকে ছাড়বো না। 2-3টা পুলিশের গাড়ি কিছুক্ষণের ভেতরেই চলে এসেছে, এটা আমি দূর থেকে দেখতে পারতেছি। কাছাকাছি হাসপাতাল থাকার কারণে হাসপাতালে চলে গেলাম। ডাক্তার আমাকে দেখে ইমার্জেন্সিতে নিয়ে যেতে বলল। আমাকে ট্রিটমেন্ট করতে করতে উনি জিজ্ঞেস করলেন এসব কিভাবে হলো। আমার চোখ দিয়ে পানি পড়ছে, যার জন্য এত কিছু করলাম। আমি থাকা অবস্থায় ওনার গায়ে পর্যন্ত কাউকে হাত দিতে দেই নাই। আরে আমি তো কোনো ভুল করি নাই, ওনাকে বাঁচাতে গিয়েই তো আমি ওনার শরীরে হাত দিয়েছি, না হলে উনি তো পড়ে যেতেন। ওনাকে বাঁচানোটা কি ভুল ছিল আমার? এজন্য সবার সামনে আমাকে জুতা দিয়ে পিটালো। মুখে মাস্ক থাকার কারণে মানুষ হয়তো আমাকে এতটা চিনতে পারে নাই।
পুরো মাস্কটাই রক্তে লাল হয়ে গেছে। ডাক্তার বলল, কি চিন্তা করো? আমি বললাম, টিভি অন করেন, তাহলে হয়তো সব জানতে পারবেন। আমার কথা শুনে ডাক্তার টিভি অন করে দেখে স্বরাষ্ট্রমন্ত্রীর গায়ে হাত দেওয়ার কারণে এক ছেলেকে জুতা দিয়ে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে সারা শরীর। সাংবাদিকরা একটু হলে আরেকটু বানিয়ে বলে, এটা আমি এবং আপনারা সবাই জানেন। তবে আমার খুব কষ্ট হচ্ছে, ম্যাম আমার সাথে এটা কিভাবে করতে পারলো? আমাকে এমনিতে মারলে আমি কিছু মনে করতাম না, তাই বলে আমাকে জুতা দিয়ে সবার সামনে মারবে? ডাক্তার বলল, এই ছেলেটাই কি তুমি তাহলে? আমি বললাম, হঠাৎ ডাক্তারের ফোনটা বাজতে লাগলো, এজন্য আমাকে ছেড়ে ফোনটা রিসিভ করলো। তবে ওনার কথা শেষ হতেই দেখি মুখটা কালো হয়ে গেছে ওনার। আমি বললাম, কি হয়েছে ডাক্তার সাহেব? ডাক্তার বলল, স্বরাষ্ট্রমন্ত্রীর বাবা কল করেছিল। আমি বললাম, কি বলেছেন উনি? ডাক্তার বলল, তোমার নাম কি রনি? আমি বললাম, জি স্যার। ডাক্তার বলেছে রনি নামের কোনো রোগী এলে চিকিৎসা না করতে, না হলে আমার চাকরি থাকবে না। আমি মন খারাপ করে বললাম, থাক স্যার, আপনার চাকরি খেয়ে তো আমার কোনো লাভ নেই, আমি অন্য হাসপাতালে চলে যাব। ডাক্তার বলল, আরে কি বলো, তুমি অন্য হাসপাতালে গেলেও ওখানে তোমাকে ভেতরে যেতেই দিবে না। আমার মনে হয় কি সব হাসপাতালে উনি ফোন করে তোমার কথা বলে দিয়েছে। আমি বললাম, আমি তো শুধু ওনাকে বাঁচাতে চেয়েছি, আর উনি আমার সাথে এমন ব্যবহার করবেন আমি ভাবতেও পারি নাই। ডাক্তার বলল, কি হয়েছে বলো তো আমাকে। আমি বললাম, যদি আরেকদিন দেখা হয় তাহলে বলবো, আজকে আসি স্যার। ডাক্তার বলল, আরে এই অবস্থায় তুমি আবার কোথায় যাবে? এখানে বসো, আমার কাছে রোগী আগে, পরে আমার চাকরি। একটা চাকরি গেলে অন্য কোথাও চাকরি হবে, এসব নিয়ে আমি চিন্তা করি না। ওনার কথা শুনে আমি কোনো রোগীকে মারতে পারবো না। আমি বললাম, অনেক অনেক ধন্যবাদ স্যার। কিছুক্ষণ পর উনি বললেন, এখানে যেগুলো লিখে দিয়েছি সেগুলো খেলেই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি বললাম, আচ্ছা তাহলে আজকে আমি আসি স্যার। ডাক্তার বলল, আমি উঠে হাসপাতালের পেছনের দিকে যেতে লাগলাম। ডাক্তার বলল, এই ছেলে পেছনের দিকে যাচ্ছ কেন? আমি বললাম, ওখান দিয়েই বের হতে হবে স্যার, আমি চাই না আমার কারণে আপনার চাকরি চলে যাক। একটা রিক্সা নিয়ে বাসা পর্যন্ত চলে গেলাম। দরজায় হালকা চাপ দিতেই খুলে গেল। আমার আম্মু হয়তো জানতো আমি আসবো, এজন্য থানা থেকে চলে এসেছে। ভেতরে দেখি বাবা মা সহ মাহি টিভির সামনে বসে নিউজ দেখছে। ওরা আমার দিকে একবার তাকিয়ে দেখলো। আমি মাথা নিচু করে হেঁটে আমার রুমে চলে গেলাম। বিছানার উপর বসে চিন্তা করছি, সাধারণ একটু ওনার শরীরে আমার হাত পড়েছে, আর এজন্য সবাইকে জানিয়ে দিল। আর আমারই ভুল ছিল, কেন আমি ওনাকে বাঁচাতে গেলাম? পরে মরে যেত, তাহলে হয়তো বুঝতো। আরে পড়লে তো মরবে না, হয়তো একটু আঘাত পেত। হঠাৎ আম্মু আমার রুমে আসলো, এসে আমার পাশে বসলো। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, আমার ছেলের উপর আমার বিশ্বাস আছে এখনো। আমি বললাম, মানুষের ভালো করতে গিয়ে আজকে আমার এই অবস্থা আম্মু। আম্মু বলল, আমার খুব খারাপ লাগলো টিভিতে তোর নিউজ দেখে। আম্মু ঠান্ডা মাথায় বললেন, বুঝলাম না, এত কিছু হয়ে গেছে এরপরেও উনি ঠান্ডাভাবেই কথা বলছেন। মেয়েটাকে আমি খুব ভালো মনে করতাম, আর ও তোকে এভাবে মারবে আমি আশা করি নাই। আমি বললাম, ওনাকে আজকে যদি আমি না বাঁচাতাম তাহলে হয়তো আমি এমন পরিস্থিতির শিকার হতাম না। আম্মু বলল, কি হয়েছে আমাকে একবার বলতো। আম্মুকে সব বলার পর আম্মু বলল, এত দেমাগ কেন এই মেয়ের ভিতরে? দেখিস একদিন খুব পস্তাবে এই দেমাগের কারণে। আম্মু ফোনটা বের করে কাকে জানি কল করলো। আম্মু বলল, সাহেব ভালো আছেন? ওপাশ থেকে কথা শোনা যাচ্ছে না। আম্মু বলল, একজনকে মন্ত্রী পদ থেকে বরখাস্ত করতে হবে, এবং সেটা আজকেই। এটা শুনে বুঝে গেছি আম্মু কি করতে চাইছে। আমি আম্মুর কাছ থেকে ফোনটা টান দিয়ে নিয়ে নিলাম। আমি বললাম, আম্মু কি করছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে? আম্মু বলল, তুই কি মনে করেছিস তোর গায়ে হাত দেওয়ার পরেও ও কি আর এই পদে থাকতে পারবে? আমি বললাম, আমার জন্য আমি সবার ক্ষতি হতে দিতে পারি না। হয়তো ও আমাকে সবার সামনে মেরেছে, কিন্তু উনি তো খুব ভালো, মানুষের উপকার করে। একটা এতিমখানা আছে ওনার, শুধু আমার কারণে অন্য কারো ক্ষতি হোক এটা আমি চাই না। থাক, এসব বিষয় নিয়ে তোমার আর চিন্তা করতে হবে না, এগুলা বাদ দিয়ে দাও মন থেকে। আমি ওনাকে মাফ করে দিয়েছি। আম্মু বলল, এভাবে আমি ওকে ছেড়ে দিব তুই ভাবলি কি করে? আমি বললাম, আম্মু বলেছি না বাদ দাও, আমাকে সবার সামনে মেরেছে, আমার শরীরের কোনো অংশ তো কমে যায় নাই, শুধু সম্মানটা একটু কমে গেছে। আর এসব সম্মান যে কিভাবে আনতে হয় তা আমার জানা আছে, তুমি কোনো চিন্তা করিও না, আমি সব দেখে নিব। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, তোকে একা ছাড়াটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। আমি বললাম, সময় সবার একদিন আসে, তবে সে পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই প্রবাদ বাক্যটা জানো তো? আম্মু বলল, কি বলবো তোকে আমি, যা পারিস কর, আমি বেঁচে আছি দেখে তোকে কেউ কিছু করার সাহস পায় না, আমি যখন মারা যাব তখন। আমি বললাম, আম্মু আবার কি শুরু করলে তুমি? আম্মু বলল, আমি ইচ্ছা করলে ওকে এখানেই পদ থেকে বরখাস্ত করতে পারি, কিন্তু আমারও মনে হয়েছে ও অনেকটা ভালো, তবে তোর সাথে এমন ব্যবহার করবে আমি ভাবতেও পারি নাই। আমি বললাম, খুব শীঘ্রই ওকে অপহরণ করা হবে, তুমি চিন্তা করো না। আম্মু বলল, অপহরণ মানে কি বলতে চাস? আমি বললাম, আরে আম্মু এমনি বললাম, তোমার সাথে একটু মজা করলাম আর কি।
আর তুমি আমার জন্য চিন্তা করো না, যা আমার কপালে লেখা ছিল তাই হয়েছে, এ নিয়ে এত ঝামেলা করো না তো। আম্মু বলল, তোর চাচাতো বোন মিতু মনে হয় তোর খবর শুনে চলে এসেছে। আমি বললাম, ওকে কে বলেছে? আম্মু বলল, বলা লাগে, টিভিতে নিউজ চলছে। তোর ভাগ্য ভালো যে মুখে মাস্ক ছিল, এজন্য বেশি কেউ তোকে চিনতে পারবে না। আমি বললাম, আচ্ছা আম্মু, এখন বাইরে যাও, আমাকে একটু একা থাকতে দাও। আম্মু বলল, ডাক্তার কি বলেছে? আমি বললাম, খুব শীঘ্রই আমি ভালো হয়ে যাব, আর তুমি কয়েকদিন ছুটির ব্যবস্থা করো। আম্মু বলল, এসব নিয়ে তোর চিন্তা করতে হবে না, আমি সব দেখে নিব। হঠাৎ বাহির থেকে কে জানি বলল, রনি, এই রনি। আম্মু বলল, তোর চাচাতো বোন এসেছে, ওকে আগে সামলা। মিতু আর মাহি আমার রুমে আসতেই আম্মু চলে গেল, লম্বা একটা পিস্তল এনে আমার সামনে রাখলো। মিতু বলল, এটা 1 কিলোমিটারের রেঞ্জ, এটা দিয়ে রিয়ার বুকে মারবো, কেউ বলতেও পারবে না। আমি বললাম, দেখেছি তো কেমন সাহস আপনার ভেতরে, আর বলতে হবে না, এখন বাসায় যা। মাহি বলল, ভাইয়া আপু এখানে এসেছে শুধু তোর কথা শুনে, আর তুই তাড়িয়ে দিচ্ছিস। আমি বললাম, কুকুর যদি কামড় দেয় তাহলে আমরাও কি কুকুর হয়ে তাকে কামড় দিতে যাব? মিতু বলল, আহারে আমার নীতিবাক্যওয়ালা মানুষ, খুব তো মানুষকে জ্ঞান দিতে পারিস, পরে নিজে কেন ফেসে যাস? আমি বললাম, কাউকে বাঁচানো কি আমার অপরাধ ছিল বল? মিতু বলল, কি হয়েছে বলতো আমাকে। আমি বললাম, আরে উনি পা মচকে পড়ে যাচ্ছিল, আমি শুধু পেছন থেকে ওনাকে বাঁচানোর জন্য ধরেছিলাম, ব্যাস, পরে তো দেখতেই পারলি কি হয়েছে। মাহি বলল, মেয়েটার শরীরে অনেক দেমাগ, আমি চাই ওকে তুই আমার ভাবি বানা, দেখি কত দেমাগ ওর ভেতরে। আমি বললাম, মিতু দেখ, তোর বোনের মাথা খারাপ হয়েছে। মিতু বলল, আসলে রনি, মেয়েটার দেমাগ খুব বেশি, আর সেই দিন টিভিতে একটা নিউজ দেখলাম, ও নাকি আর জীবনেও বিয়ে করবে না। আমি বললাম, তাহলে বুঝেছিস, আমি ওর শরীরে হাত দিয়েছি, এজন্য আমার এই অবস্থা করেছে। সেই দিন কি করেছে জানিস? রক্ত দুধ পানি দিয়ে ও নাকি পবিত্র হয়েছে, কাউকে নাকি জীবনেও বিয়ে করবে না। মিতু বলল, মেয়েটা তো দেখি আসলে একটা পাগল, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমি বললাম, বল, যদি কিছু উপদেশ থাকে তোর কাছে, শুনে উপকারও তো হতে পারে। মিতু বলল, তুই আবার ওর কাছে যাবি, গিয়ে মাফ চাইবি। আমি বললাম, হয়েছে হয়েছে, আপনি যে কি বলবেন আমার জানা হয়ে গেছে, আমারটা আমি দেখে নিব, তোদের চিন্তা করতে হবে না। মিতু বলল, তুই শুধু একবার বল, কিছুক্ষণের ভেতরে ওর লাশ পড়ে যাবে। আমি বললাম, থাক বোন, তোমাদের আর ঝামেলা করতে হবে না, আমার বিষয় আমি দেখে নিব। মাহি বলল, ভাইয়া। আমি বললাম, তুইও কি কোনো উপদেশ দিবি? মাহি বলল, ভাইয়া ও না তোকে দেখতে আসবে বলতেছে। আমি মাহির দিকে তাকিয়ে বললাম, এটা জেনে গেছে তোর হবু হাজবেন্ড? বাহ, খুব ভালো, যা একটু সম্মান ছিল সেটাও শেষ করে দিলি। মিতু বলল, আম্মু বলেছে তোকে আমাদের বাসায় যেতে। আমি বললাম, দেখি একদিন সময় করে যাব। মিতু বলল, দেখতে খুব খারাপ লাগছে, দেখ তো তোর গালগুলো কি করেছে। আমি বললাম, দেখে এখন কি হবে, যা হয়ে গেছে বললেও তো আর আসবে না। তবে ওদের পরিবারের সবাই আমাকে খুব বিশ্বাস করত, জানিস, ও যখন আমার গায়ে হাত তুলেছিল তখন আমি একটা ঘোরের মধ্যে ছিলাম, কি হচ্ছে আমার সাথে তখন কিছুই বুঝতে পারি নাই আমি, হঠাৎ করেই এসব হয়ে গেছে। মিতু বলল, আমি বললেও তুই কিছু করতে দিবি না ভাই, আমি আর তোর কথা শুনতে রাজি না। আমি বললাম, আরে যা যা, তোর সাহায্য লাগবে না আমার। মিতু মুখটা বাঁকিয়ে চলে গেল। আমি বললাম, কি মাহি, তুই কি আরো কিছু বলবি নাকি আমাকে? মাহি বলল, না ভাইয়া, তুই বিশ্রাম নে, আমি আসি, বিছানায় শুয়ে আছি, আর চিন্তা করছি একটু ভুলের জন্য আজকে সব শেষ হয়ে গেল। আসলেই কি ভুলটা আমার? হয়তো আমি কেন ওনাকে বাঁচাতে গেলাম। থাক, যা কিছু হয়েছে মন থেকে বাদ দেই, চাইলে আমিও কিছু করতে পারি, কিন্তু উনি খুব ভালো মানুষ, আমার কারণে সবার ক্ষতি হবে এটা আমি চাই না। সবার সাথে ভালো ব্যবহার করেন উনি, হঠাৎ রাগ উঠে গেছে তাই হয়তো আমার গায়ে হাত তুলেছে। আজকে 10 দিন হয়ে গেল, শরীর অসুস্থ, এজন্য ঘর থেকে বের হতে পারি নাই। তবে এই কয়েকদিন একটু আশ্চর্য লাগলো, তাসলিমার কাছে আমার ফোন নাম্বার আছে, অথচ ও একদিনও কল দিল না। আমার খুব খারাপ লাগলো বিষয়টা, 2 দিনের পরিচয়, এজন্য হয়তো আমাকে মনে পড়ে নাই। তবে রিয়া ম্যামকে আমি সবকিছু সুদে আসলে বুঝিয়ে দিব, শুধু সময়ের অপেক্ষা। অনেক দিন তো হয়ে গেল, এখন একটা গেম খেলি। ফোনটা বের করে অচেনা একটা নাম্বারে ডায়াল করলাম, মানে ফাহিমের বাবার সাথে একটা গেম খেলবো। আমি বললাম, কি খবর আঙ্কেল, ভালো আছেন তো? আমাকে নাকি মারবেন? কই, আপনার তো নড়াচড়া নাই। ফাহিমের বাবা বলল, ও রনি নাকি, অপেক্ষা কর, হঠাৎ একদিন খবর পেয়ে যাবা, তাছাড়া কয়েকদিন পর আমার মেয়ের বিয়ে, এজন্য একটু ঠান্ডা আছি। আমি বললাম, ও তাই বলেন, তা কোন কুকুর বিয়ে করতে রাজি হয়েছে আপনার মেয়েকে? ফাহিমের বাবা বলল, মুখ সামলে কথা বল, না হলে আমাকে তো চিনিস।
আমি বললাম আপনি আবার আমার কি করবেন? একটা কথা বলি, আপনার দ্বিতীয় স্ত্রীকে চিনেন? ফাহিমের বাবা বলল, আমার দ্বিতীয় স্ত্রী মানে? আমি বললাম, ও মনে হয় এই বিয়েটা লুকিয়ে করেছেন। আমি সবাইকে সম্মান দিয়ে কথা বলি, আপনাকে তুই করে এখন থেকে বলতে হবে, কারণ কুকুরকে সম্মান দিতে নেই, না হলে ঘেউ ঘেউ বেশি করে। আর তোর দ্বিতীয় স্ত্রী লন্ডনে থাকে, খুব শীঘ্রই আমি তোর কাছে যাব, হয়তো মেরেও ফেলতে পারি। সো সবকিছু নজরে রাখ, না হলে অনেক বড় বিপদে পড়ে যাবি। বলেই ফোনটা রেখে দিলাম। এখন একটু শান্তি লাগছে। আমার পেছনে বাস দেওয়া, এখন মজা বোঝ, কত ধানে কত চাল। আমি তো ওকে একটু হুমকি দিলাম, যাতে এই কয়েকদিন ও একটু টেনশনে থাকে। সকালে বসে আছি, হঠাৎ গাড়ির হর্ন শুনলাম আমাদের বাসার কাছে, কিন্তু এই সময়ে আবার কে আসবে? আমি মাহিকে ডাকতে লাগলাম। মাহি বলল, কি হয়েছে ভাইয়া বলতো, এভাবে ঘরের ভেতরে চিৎকার দেওয়া লাগে? আমি বললাম, যখন দেখি তখনই ব্যস্ত, সারাদিন কি শুধু কথাই বলা লাগে? যখন বলেছিলাম বিয়ের কথা তখন তো না করেছিলি, আর এখন কথা বলা ছাড়া থাকতেই পারিস না। মাহি বলল, দেখ ফালতু কথা বলবি না, তোর এসব কথা শোনার সময় আমার নেই। কি হয়েছে এখন বল। আমি বললাম, দেখ তো বাহিরে কে এসেছে। মাহি বলল, এই সময়ে আবার কে আসবে? আমি বললাম, তুই দেখতে পারিস না? মাহি বলল, আরে যাচ্ছি। মাহি জানালায় উকি দিয়ে তাকিয়ে আছে। একটু পর আমার কাছে এসে বলল, ভাইয়া স্বরাষ্ট্রমন্ত্রী আর ওনার বাবা এসেছে। আমি বললাম, কি? মাহি বলল, হুম সত্যি বলছি, ওদের গাড়ি দেখলাম আর আমাদের বাসার দিকেই আসছে। আমি বললাম, আসতে দে, দেখ পরে আমি কি করি। আম্মু রান্নাঘর থেকে এসে বলল, মা দরজা খুলে দে। আমি বললাম, তুমিও কি শুনে ফেলেছ? আম্মু বলল, চুপ কর তো। সাথে সাথে কলিং বেল বাজলো আর মাহি গিয়ে দরজা খুলে দিল। ম্যাডামের বাবা আর ম্যাডামের সাথে তাসলিমা ভেতরে আসলো, বাকিরা বাহিরে দাঁড়িয়ে আছে। আমি সোফা ছেড়ে ওদের বসতে দিলাম, তবে ম্যাম আমার দিকে একবারও তাকিয়ে দেখলো না। বিষয়টা কেমন জানি আমার হজম হলো না, হয়তো এখনো আমার উপর রেগে আছে। আম্মু বলল, আমাদের বাড়িতে সম্মানী ব্যক্তিরা আসে, রাস্তার কুকুর বিড়াল আসে না। আম্মু এটুকু বলতেই তাসলিমা পিস্তলে হাত দিল, তবে ম্যামের মুখটা একটু কালো হয়ে গেছে। আমি বললাম, এখানে কোনো রিয়াকশন চলবে না। আমার শরীরে হাত দিয়েছে তখন হয়তো আমি কিছু করি নাই, তবে কেউ এটা ভাববে না যে আমার আম্মুর শরীরে হাত দিয়ে চলে যাবে, কলিজাটা টেনে ছিঁড়ে রাস্তার কুকুরকে খাওয়াবো যদি আমার আম্মুর গায়ে কেউ হাত দেওয়ার চেষ্টা করে। আমার এই কথা শুনে তাসলিমা মাথা নিচু করে ফেললো আর আমার আম্মুর দিকে তাকিয়ে একটা হাসি দিল। ম্যামের বাবা আমার আম্মুর দিকে তাকিয়ে বলল, আমি আপনার থেকে এই কথাটা আশা করি নাই। আম্মু বলল, ও আপনি তাহলে কি আশা করতেন? আমার ছেলেকে মেরেও কি আপনাদের শান্তি হয় নাই? ম্যাম বলল, আসলে আমি সরি, তখন রাগের মাথায় কি থেকে কি করে ফেলেছি, আমাকে মাফ করে দিন। আমি বললাম, অনেক সুন্দর একটা কথা বললেন, সরি তাই না? যখন আমাকে সবার সামনে জুতা দিয়ে মারছিলেন তখন আপনার এই 2 অক্ষরের সরি কই ছিল, আর এখন আসছেন সরি বলতে? ম্যাম বলল, দেখো রনি, যা হয়েছে সব ভুলে যাও, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আম্মু বলল, আপনাকে ইচ্ছে করলে এখন ওই পথ থেকে নামিয়ে ফেলতে পারি, শুধু রনি বলেছে দেখে বেঁচে গেলেন। রিয়ার বাবা একটু রাগী চোখে তাকিয়ে বলল, ও তাই নাকি? আপনি আমার মেয়েকে পথ থেকে নামিয়ে ফেলবেন? চাইলে চেষ্টা করে দেখতে পারেন। রিয়া বলল, বাবা তোমাকে কথা বলতে বলেছি আমি, চুপ করে থাকতে পারো না একটু? আম্মু বলল, চুপ থাকবে কেন, উনাকে বলতে দেন, শুনি আপনার বাবা কি বলতে পারে। আগামী মাসে একটা মেয়েকে ধর্ষণ করিয়ে মেরে ফেলেছেন, মনে আছে তো? নাকি মনে করিয়ে দেওয়া লাগবে? ম্যাম বলল, কি? ম্যামের বাবা একটু অবাক হয়ে গেলেন। আম্মুর কাছে হয়তো তিনি এই কথা আশা করে নাই, কিন্তু উনি আমার আম্মুকে চিনে না এখনো। আম্মুর দিকে তাকিয়ে বললেন, আরে কোথাকার কি কথা, আমি কিভাবে জানবো? তাছাড়া এখানে আসছি। ম্যাম বলল, বাবা তুমি চুপ করো, আমি জানতে চাই, আপনি বলুন। আমি বললাম, আমাদের হাতে সময় নাই আপনাদের সাথে কথা বলার মতো, আমি আর আম্মু এখন একটু থানায় যাব, আপনারা এখন এখান থেকে যেতে পারেন। ম্যাম বলল, অপমান করলে বুঝি আমাদের? আমি একটু রাগী চোখে তাকিয়ে বললাম, আপনার যদি মনে হয় আমি অপমান করেছি তাহলে তাই মনে করেন, আপনাদের সময়ের দাম না থাকতে পারে, কিন্তু আমাদের আছে। আম্মু বলল, দেখো তুমি আমার মেয়ের মতোই, তাই আমি চাই না তুমি এখান থেকে অপমানিত হয়ে যাও, তোমাকে দেখলেই আমার এখন রাগ ওঠে, তুমি ছাড়া আমার ছেলের সাথে কেউ এসব করলে শরীরের চামড়া ছিঁড়ে লবণ লাগিয়ে দিতাম, তোমাকে সম্মান করি দেখে বেঁচে গেলে। ম্যাম বলল, সত্যি বলছি ওই দিন আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। আমি বললাম, অপরাধ তাই না? প্রথমে আমার হাত কাটলেন, এরপরেও শান্ত হলেন না, জুতা দিয়ে সবার সামনে পেটালেন, তাও কি আমি কিছু বলেছি আপনাকে? আমি হয়তো সাধারণ একজন মানুষ, আমাকে মারলে আমার সম্মানের উপর তেমন একটা আঘাত আসবে না, তখন যদি আমি সবার সামনে আপনার গায়ে হাত তুলতাম তখন কেমন লাগতো বলেন? আপনাকে বাঁচানো কি আমার অপরাধ ছিল? ম্যাম মাথা নিচু করে বললেন, সত্যি আমি অনেক বড় ভুল করেছি তোমার সাথে, বিশ্বাস করো এমন খারাপ ব্যবহার আমি কারো সাথে করি নাই, হঠাৎ তুমি আমার গায়ে টাচ করার কারণে হয়ে গেছে, আমি নিজেও বুঝতে পারি নাই।
আমি বললাম যা হয়েছে ভুলে যান, এখন এখান থেকে চলে যান, আমি কিছু মনে করি নাই। রিয়ার বাবা হয়তো আমার কাছে এই কথা আশা করে নাই, তবে তিনি একটু গলাটা নিচু করেই বললেন, তুমি জানো সেই দিন আমার মেয়ের উপরে কে জানি অ্যাটাক করেছে। আম্মু বলল, তো আমাদের কাছে কেন আসলেন, জানতে পারি? রিয়ার বাবা বলল, আপনার ছেলেকে আবার ফিরিয়ে নিতে এসেছি। আমি বললাম, কেন, আমি ছাড়া কাউকে বিশ্বাস করতে পারেন না নাকি? আমার মতো কেউ মনে হয় পরীক্ষায় পাশ করতে পারে না, তাই তো? কেন এটা ভুলে গেলেন? যখন আমি হাসপাতালে গেলাম তখন আপনি ফোন করে বলেছেন রনি নামে কোনো রোগী এলে যেন চিকিৎসা না করে, এমনকি সব হাসপাতালে ফোন করে বলেছেন। আম্মু বলল, তুই আমাকে এই কথা আগে বলিস নাই কেন? ম্যাম বলল, দেখুন যা হয়েছে ভুলে যান, আমি তো আপনাদের কাছে মাফ চাইতে এসেছি, প্লিজ মাফ করে দেন। আম্মু বলল, আমার ছেলে এখন যেটা বলেছে এরপরেও যদি না যান তাহলে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। ম্যামের বাবা বললেন, হাতে একটু ইশারা করলে আপনাদের সবার হয়তো লাশ পড়ে যেতে পারে, এটা মাথায় রাখবেন। আমার বাবা কোথায় থেকে এসে বলল, তাই নাকি? তো দেখি আপনার কেমন ক্ষমতা, বলেন দেখি আমাদের মারতে। আমাদের মেরে এখান থেকে বেঁচে যেতে পারলে তো, নাকি কুকুরের মতো অপমানিত হয়ে যেতে চান? ম্যাম এবার বাবার কথা শুনে দাঁড়িয়ে পড়ল। ম্যাম বলল, আপনাদের আমি আর কিছু বলতে চাই না, এখানে আমি অপরাধ করেছি, তাই দোষ আমার, আমি অন্য কোনো ঝামেলায় জড়াতে চাই না, মাফ করে দিও রনি, আসি। বাবা চলো, যেই কারণে এখানে এসেছি সেটা হয়তো হবে না। রিয়ার বাবা বলল, কিন্তু ওকে? ম্যাম বলল, বাবা বলেছি তো চলো, কোনো কথা বলবে না। ওরা দরজা পর্যন্ত যেতেই আমি তাসলিমাকে ডাক দিলাম। তাসলিমা আমার কথা শুনে দাঁড়িয়ে পড়ল। আমি বললাম, খুব ভালোই আছেন তাই না ম্যাম? তাসলিমা বলল, আমাকে বললি? আমি বললাম, তোর সাথে আমার 2 দিনের পরিচয়, আর এর মাঝেই ভুলে গেলি? একবার তো আমার খোঁজও নিতে পারতি। তাসলিমা বলল, দেখ ম্যাম আমাকে কোথাও বের হতে দেয় না, তোকে যে ফোনটা করব সেটারও সময় পাই না। আমি বললাম, তোদের সময়ের অনেক মূল্য, যা ম্যাম হয়তো তোর জন্য অপেক্ষা করছে। তাসলিমা বলল, আমি বলি কি, তুইও সবকিছু ভুলে চলে আয়। আমি বললাম, যেই ঘটনা ঘটেছে এরপরেও আমি যাব, তুই এটা কিভাবে চিন্তা করলি? তাসলিমা বলল, দেখ আমি কালকে দেখেছি ম্যামকে মন খারাপ করে বসে থাকতে, আমি জিজ্ঞেস করতেই বলল তোর সাথে নাকি এটা করা ঠিক হয় নাই। আমি বললাম, এসব কথা শুনে আমার কি হবে, যা তোর সময় নষ্ট হচ্ছে, ম্যাম হয়তো দাঁড়িয়ে আছে, তবে আজকে যেটা করলি আমি আশা করি নাই তোর কাছে। উনি আমার আম্মু ছিলেন, সব জায়গায় সবকিছু করা যায় না, এটা মাথায় রাখবি। তাসলিমা বলল, দেখ আমি তো এটা অযথা করি নাই, যাতে ওনারা আমাকে বিশ্বাস করতে পারে এজন্যই করা। আর তুই আমাকে কি বললি? আমি বললাম, বিশ্বাস, তাই না? আর কারো কাছে বিশ্বাসযোগ্য হতে চাই না, এখন সব দেখা হয়ে গেছে, এখন থেকে ডাইরেক্ট অ্যাকশন নিব। তাসলিমা বলল, আচ্ছা আমি আসি রে, ম্যাম হয়তো দাঁড়িয়ে আছে। তাসলিমা চলে যাওয়ার পর আম্মু আমার কাছে এসে বলল, আচ্ছা রনি, সত্যি করে বলতো তুই কি রিয়াকে পছন্দ করিস? আমি বললাম, হঠাৎ আবার এই প্রশ্ন কেন আম্মু? আম্মু বলল, যা বলেছি তাই বল। আমি বললাম, হয়তো করি, আবার হয়তো না। আম্মু বলল, এটা আবার কি ধরনের উত্তর? আমি বললাম, তবে তোমার মনের ইচ্ছা আমি পূরণ করব, তোমার চিন্তা করতে হবে না, যতটুকু সম্ভব আমি চেষ্টা করব, তবে আগে বাহিরের পরিবেশটা নীরব হতে দাও। আম্মু বলল, তাহলে আমি কি ধরে নিব তুই আবার স্বরাষ্ট্রমন্ত্রীর বডিগার্ড হয়ে যাবি? আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, সব প্রশ্নের উত্তর যদি একসাথে দেই তাহলে তো সব জেনেই যাবে, একটু অপেক্ষা করো, দেখো আমি কি করি। আম্মু বলল, তবে তুই দিন দিন কেমন জানি পরিবর্তন হয়ে যাচ্ছিস। আমি বললাম, তুমি কি এটা চাইতে না, নাকি আবার আগের মতো মাথা নিচু করে চলতে হবে? আম্মু বলল, দিব এক চর, আমি তোর এই পরিবর্তনটাই চাই, আজকে তোর কথা শুনে আমি খুব খুশি হয়েছি। বাবা বলল, তোর মায়ের আবার কি ইচ্ছে? আমি বললাম, তুমি দূরে থেকেও শুনে ফেলেছ? বাবা বলল, কেন, আমি শুনলে কি সমস্যা? আমি বললাম, আরে বাবা সেটা তুমি বুঝবে না। বাবা বলল, তোরা মা ছেলে মিলে কি যে যুক্তি করিস বুঝি না। আচ্ছা আমি তোকে কি বলেছিলাম মনে আছে? আমি বললাম, মনে আছে, তোমাকে আর বলতে হবে না বাবা, কোন দিন যেতে হবে বলো? বাবা বলল, সামনে শুক্রবার, তুই রেডি থাকিস, না হলে ওরাই আমাদের বাসায় চলে আসবে। কি বলেছি মনে থাকে যেন। আর এখন আমাকে যেতে হবে, তোমরা মা ছেলে মিলে আবার নতুন কোনো যুক্তি করো। এই বলে বাবা চলে গেল। আমি বললাম, আম্মু এখন কি করবে? দেখো আমি এই সময়ে কোনো বিয়ে টিয়ে করতে পারবো না, এমনিই কত ভেজালের ভেতরে আছি। আম্মু বলল, আমি কি বলবো বাবা, তবে তোর বাবার ফোনে মেয়েটার পিক দেখেছি, খুব সুন্দর আছে মেয়েটা। আমি বললাম, তুমি আম্মু মানুষটাই ভালো না। আম্মু মুখে হাত দিয়ে বলল, ও মা আমি আবার কি করলাম? আমি বললাম, কি করলে তাই না? তুমি এই বলো এক কথা, ওই বলো আরেক কথা।
আম্মু বলল, আমি তোর মতিগতি বুঝি না। আমি বলেছি দেখে তোর রিয়াকে পছন্দ করতে হবে এমনটা তো না। মন থেকে তোর কি তাকে পছন্দ এটাও তো জানার একবার চেষ্টা কর। আমি বললাম, আম্মু আমাকে একটু সময় দিতে হবে, এত চাপ আমার উপর দিও না, আমি এসব আর নিতে পারছি না। আম্মু বলল, বর্তমানে তোর বাবার পছন্দের মেয়ে দেখ, পরের বিষয় পরে চিন্তা করে দেখব। আমি বললাম, আমার বাবার বউ না তুমি, তাই তো তারই পক্ষ নিয়ে এখন কথা বলবে। বুঝি বুঝি। আম্মু বলল, ও তাই নাকি, তো আমি তোর কি হই? আমি বললাম, ধুর আম্মু, আমি তো মজা করলাম একটু। আম্মুকে জড়িয়ে ধরে বললাম, তুমি আমার লক্ষ্মী আম্মু। আম্মু বলল, হয়েছে হয়েছে, এখন ছাড়, আমার অনেক কাজ পড়ে আছে। আমি বললাম, তোমার কাজ আর জীবনে শেষ হবে না। আম্মু বলল, এজন্যই তো বলি এখন একটা বিয়ে করে ফেল। আমি বললাম, এখন বিয়ের কথা বলো না। আম্মু বলল, রনি তোকে একটা কথা বলার ছিল। আমি বললাম, বলো। আম্মু বলল, মাহির বিয়ে খুব কাছে চলে এসেছে, তাই আমি চাই না কোনো ঝামেলা হোক, এই কয়েকদিন যেন সবকিছু ঠান্ডা থাকে। আমি বললাম, এই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আর মাহি কই? আম্মু বলল, দেখ হয়তো আবার ঘরে গিয়ে কথা বলছে। আমি বললাম, বুঝেছি, ওকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে এই বাসা থেকে বের করতে হবে। আম্মু বলল, আচ্ছা রিয়ার বাবা বলল রিয়ার উপর নাকি কেউ আক্রমণ করতে চেষ্টা করেছে। আমি বললাম, ওদের ক্ষমতা কম না, ওদের বিষয় ওদের দেখতে দাও, আমি কালকে সকালে কলেজে যাব। আম্মু বলল, আজকে কি ডিউটিতে যাবি? আমি বললাম, না, 2 দিন পর থেকে যাব। বিকালে বাসা থেকে বের হলাম, যারা আমাকে চিনে তারা আমার দিকে একটু অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমাকে কে কি বলল সেটা দেখার সময় নাই। সকালে রেডি হয়ে কলেজে গেলাম। কলেজে যাওয়ার পর ম্যামের ক্লাস শুরু হলো। উনি আমাকে দেখে একটা হাসি দিলেন, তবে হঠাৎ ফাহিমের বোনকে ক্লাসের ভেতরে দেখে অবাক হয়ে গেলাম। ও আমাদের 2 বছর জুনিয়র, তবে আমাদের ক্লাসে কেন আসলো? আমার দিকে তাকিয়ে রহস্যময় একটা হাসি দিল, তবে সেটা একটু আড়ালে, কেউ টের পর্যন্ত পায় নাই। ম্যাম আড়াল চোখে তাকিয়ে একবার দেখল, উনি বোর্ডে কি যেন লিখছিলেন। লেখা বন্ধ করে ফাহিমের বোনের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার হঠাৎ করে ক্লাসের ভেতরে, কোনো দরকার আছে নাকি? তখন ফাহিমের বোন বলল, আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের 9 নম্বর পর্ব এখানে শেষ করলাম। আজকের এই ভিডিওটা বানাতে আমার অনেকটাই কষ্ট করতে হয়েছে, তাই এই ভিডিওতে লাইক টার্গেট থাকবে 15,000 এবং কমেন্টের টার্গেট থাকবে 5,000। যদি এই ভিডিওতে 15,000 লাইক এবং 5,000 কমেন্ট কমপ্লিট করে দিতে পারো, তাহলে প্রতি সপ্তাহে 2 থেকে 3টা পার্ট এমনভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমরা কিন্তু 2 লক্ষের বড় একটা পরিবারের অনেক কাছাকাছি আছি, তাই তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো আর বেশি কথা বলার মতো অবস্থা আমার নেই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।